আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। ব্র্যান্ড ক্যানভাস প্রেজেন্ট দ্য হাসলার শো এপিসোড 7 এ আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ ফারুক নাহিদ। আর কো হোস্ট হিসাবে আমি আছি রেহনুমা জয়ী। রাইট, এবং আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে উপস্থিত আছেন আজওয়াদ আহমেদ ভাইয়া, যিনি একাধারে ম্যাজিশিয়ান, কমেডিয়ান, হোস্ট করেন এবং উদ্যোক্তা জীবনও সামলান। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আমার নাম আজমত আহমেদ না, আজমত আহমেদ বিবি আপনাদের আরেকজন গেস্ট। আমার নাম হচ্ছে আজমত ওকে, মুস্তাফিজ। অলরাইট, অলরাইট। কোনো সমস্যা নেই। বাট থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আই রিয়েলি লুক ফরওয়ার্ড টু অল অফ দ্য থিংস ব্র্যান্ড ক্যানভাস ডাজ, এন্ড ইনশাল্লাহ সামনেও কিছু কাজে কোলাবরেট করার ইচ্ছা ছিল। এন্ড অবশ্যই একটা ইন্টারভিউতে মানে কার না ভালো লাগে ভাই, আজকে এসে খুবই ভালো লাগতেছে। সো থ্যাংক ইউ ওকে, সো মাচ। ওকে, অলরাইট ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তারপর ফার্স্টেই আমরা আড্ডায় চলে যাই। আহ, ওকে। এতগুলো কাজ একসাথে সামলান ভাইয়া, ম্যাজিক, কমেডি, হোস্টিং, সাথে সাথে উদ্যোক্তা জীবনও একসাথে সামলাতে হয়। সো যে এই বৈচিত্র্যময় জীবনটা শুরু হলো কিভাবে, বা স্টার্টিং সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, সবচেয়ে ক্রিটিক্যাল কোশ্চেনটা আগে করে ফেললেন। সো ভাই, আমার ক্যামেরা এদিকে বাট আমার স্ক্রিন এদিকে, সো আমি দুই দিকেই তাকে কথা বলবো। একটু ওকে, ওকে, জাস্ট বলে অলরাইট। দিলাম দর্শকের জন্য। সো শিওর। ফার্স্টলি, এই ব্যালেন্সটা ইজ আ মিথ। কেউ কখনো ব্যালেন্স করতে পারে না। ইটস আ মেস, ইটস অলওয়েজ আ মেস। আপনি যত সাকসেসফুল মানুষজনের সাথে আমি কাজ করেছি, আমি ইন পার্সন তাদেরকে দেখেছি যে এই ব্যালেন্সটা আসলে এক্সিস্ট করে না। মানে ফ্যামিলির সাথেও ইয়া করে না, বাইরের কাজের সাথেও এমনটা না যে তারা পুরো মহা প্রোডাক্টিভ, পুরো দুনিয়া উল্টায় ফেলাচ্ছে, এরকম কিছু না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে রিয়েল সাকসেস ইজ ইয়োর টাইম ম্যানেজমেন্ট। সো টাইমটা আপনি যত ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। সো আমি যেটা চেষ্টা করি, এখন পারি না বাট মানে করতে হয়, করতে করতে ওইটা দেখা যায় যে একটা সময় রেজাল্টটা সব মানুষ দেখতে পায়। সো আমি আর কি বলবো যে আমি ওই স্টেজটাতে আছি। সো শুরু থেকে আমার জাস্ট যেই অবজেক্টিভ গুলো ছিল, এটা আমি জাস্ট একটা টাইম ডেডিকেশন দিয়ে আমি ওই টাইমটার ভিতরে ওই জিনিসটা শেষ করবো। তো যেরকম দেখা যাচ্ছে, যখন আমি ম্যাজিক করতেছি তখন আমি ম্যাজিক নিয়ে চিন্তা করতেছি, তখন আমি হোস্টিং নিয়ে ভাবতেছি না। যখন আমি হোস্টিং করতেছি তখন আই এম নট আ ম্যাজিশিয়ান, আই এম দেয়ার জাস্ট অ্যাজ আ হোস্ট। আর যখন আমি আমার বিজনেস নিয়ে কাজ করতেছি তখন আমার বাকি সব পরিচয় জানার বাইরে আমি তখন খালি একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছি। সো আই থিঙ্ক ওই পার্সপেক্টিভটা থাকা মানুষের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড মানে ওই যে ডেডিকেশন দিয়ে ওই সময়টা দিতে হবে। যেরকম আমি আমার রিসেন্ট আমার একজন মেন্টরের কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি যে যখন যে জিনিসটা লাগবে ওই জিনিসটাকে একটা টাইম ফ্রেম দিয়ে, যেটা বললাম, ওই টাইম ফ্রেম দিয়ে আগে ওই জিনিসটাকে নিয়ে অ্যাকশনটায় লেগে যেতে হবে, পরে ওভার থিঙ্কিং যা মন চায় ওগুলো পরে আসবে। যেরকম ফ্যামিলিকে যখন সময় দিতে হবে, ফ্যামিলিকে একটু সময়টা দেন ভাই। যখন খাইতেছেন একটু ঠিক মতন জাস্ট খান, ফোনটা পাশে রাখেন। সো এটাতে দেখা যাবে যে একটা ছোটখাটো কিছু হ্যাবিট মনে হয় যে কিছু না ভাই, এটা তো বড় বড় হ্যাবিটে চেঞ্জ করে ফেলবো, বাট ট্রাস্ট মি, ছোট ছোট হ্যাবিটে চেঞ্জ না করতে পারলে বড় হ্যাবিটে চেঞ্জ করতে পারবে না। একদম, তো একদম। থ্যাংক আমি ইউ সো এটা, মাচ ভাই। তো এটার জন্য আই থিঙ্ক আই এম ডুইং হোয়াট আই ডু। থ্যাংক ইউ। যারা মানে মাল্টি ট্যালেন্টেড বা যারা অনেকগুলো কাজ একসাথে সামলান, আশা করছি এই অ্যান্সারটা তাদের জন্যই। আই এম জাস্ট হার্ড ওয়ার্কিং। ওকে ভাই, ভেরি থ্যাংক ইউ সো মাচ। জয়ের কাছে চলে যাই। ওকে, ইয়েস। হ্যাঁ ভাইয়া, আমি আপনার বিষয় কিছুটা জেনেছি, বাকিটা তো আপনি আজকে জানিয়ে দিবেন। তো আপনার পারফরমেন্স আর অন্টারপ্রেনারশিপ দুটো ক্ষেত্রেই কনসিস্টেন্সিটা চোখে পড়ে। এই কনসিস্টেন্সির পেছনে আপনার মাইন্ডসেটটা কেমন, আর আপনি কিভাবে এত ডিসিপ্লিনড থাকেন? আচ্ছা, দুইটা কোয়েশ্চেন কাইন্ড অফ একটু সিমিলার, বাট হ্যাঁ, কাইন্ড অফ। সবাই সবচেয়ে চ্যালেঞ্জিং কোয়েশ্চেন গুলো আগে করতেছে। সো আপু, আমি হচ্ছে হলো এন্টারপ্রেনারশিপ একটা ওয়ার্ড যেটা বাংলাদেশে অনেক বেশি মিসইউজড হয়ে যায়। সো মানে একটু বলতে খারাপ শোনাতে মন চায়, মানে দেখা যায় যে আজকাল সবাই এন্টারপ্রেনার হতে চায়, এন্ড এন্টারপ্রেনার হওয়ার জন্য যত ওয়েজ আছে সবকিছু আমরা ইজি করে ফেলতেছি। এখন মনে হয় যে সারফেস লেভেলে সবাই এন্টারপ্রেনার, কিন্তু দিন শেষে আসলে সবাই এন্টারপ্রেনার না। আমি নিজেও এন্টারপ্রেনার না, বুঝছো? এটা রিজনটা হচ্ছে আই উড কল মাই সেলফ নট এন এন্টারপ্রেনার, আই উড কল মাই সেলফ সামওয়ান হু ইজ সেলফ এমপ্লয়েড। যেরকম আমি যখন আমার নিজের প্রফেশনটাকে আমার নিজের হিউম্যান সেলফ বা ফিজিক্যাল সেলফটা থেকে আলাদা করতে পারবো, দ্যাট ডে আই এম অ্যান এন্টারপ্রেনার। ধরেন আমি একটা স্টেজ বানিয়ে দিয়েছি, ওইখানে বাংলাদেশের আরো ম্যাজিশিয়ান বা আরো কমেডিয়ানরা এসে তারা ওইখানটায় পারফর্ম করতেছে, তখন ইউ ক্যান কল মি অ্যান এন্টারপ্রেনার। বাট এখন আমি যত বিজনেসে ইয়া করতেছি, আমি ওইখান থেকে যতই ফাইন্যান্সিং আর্ন করতেছি বা আমার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য যাই করতেছি, ওইগুলো আমার এন্টারপ্রেনারশিপ না। মাই টাইম ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দি অ্যামাউন্ট অফ মানি আই মেক। সো ওইখানটায় আমাকে বলতে পারেন যে আমি কাইন্ড অফ সেলফ এমপ্লয়েড। সো এই কনসেপ্টটা মিসআন্ডারস্ট্যান্ড করে অনেক মানুষজন। সো এন্টারপ্রেনার হওয়ার জন্য আই থিঙ্ক দ্য মোস্ট প্রাইমারি অ্যাসপেক্ট ইজ যে আপনার থেকে আপনার বিজনেসটা সেপারেট হতে হবে। হ্যাঁ, আপনার বিজনেসটার ওইটা একটা পার্ট, বাট আপনার বিজনেসটা আপনাকে ছাড়াও চলতে হবে।
সো আই ডোন্ট থিঙ্ক আমার যে প্রফেশনটা আছে এটা এখনো আমার হেভিলি আমার ইনভেস্টমেন্টটা বা আমার প্রেজেন্সটা প্রয়োজন। এন্ড আই থিঙ্ক মানে এটা একটু অন্যরকম শুনে যেতে পারে, বাট আই থিঙ্ক বাংলাদেশের ম্যাক্সিমাম যে কর্পোরেশন গুলো আপনি যদি এই পার্সপেক্টিভে চিন্তা করে দেখেন, তাদের ম্যাক্সিমামকে দেখবেন যে মানুষগুলোকে আমরা ফেস হিসেবে দেখতেছি না, তাদেরকে ছাড়া বিজনেসটা চলবে না। সো কোট অন কোট ইউ ক্যান কল দেম এন্টারপ্রেনার, বাট মানে আপনি তো খালি ওই মানুষটার বেসিসে বিজনেসটাকে জাজ করতেছেন, আপনি তো বিজনেসটাকে জাজ করতেছেন না, বুঝছেন? সো হ্যাঁ, এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট থাকতে পারে, স্পিরিট থাকতে পারে, বাট গেটিং দ্যাট টাইটেল দ্যাটস আ ডিফারেন্ট থিং। আমরা আপনার থেকে খুব ক্লিয়ার এন্ড কম্পোজড অ্যান্সার পেলাম। তো আবার ফারুকের কাছে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা ভাইয়া, স্ট্যান্ড কমেডির কথা বললেন, আমি স্ট্যান্ড আপ কমেডি নিয়ে আপনার কাছে জানতে চাবো আচ্ছা। লাস্টের দিকে। বাট এখন আমি জানতে চাই যে কিছুদিন আগে কি আইবি তে রাইজ অ্যাবভ বল হলো, এবং আপনার আমি দেখলাম যে আপনি হোস্ট কোচিং করছেন ওখানে। আমার যাওয়ার ইচ্ছা ছিল অনেক, but আসলে যাওয়া হয়নি ফর সাম রিজন। সো ওই রাইজ অ্যাবভ বলে যে হোস্টিং বা যে কাজগুলো করেছেন, সো এই অভিজ্ঞতাটা একটু জানতে চাই। আচ্ছা, তো এটা অনেক মজার একটা এক্সপিরিয়েন্স। সো আমি যখন কোভিড এর সময় আমি বলতে গেলে আমি কিছুই করতেছিলাম না, মানে আমি আই থিঙ্ক আমরা ব্যাক স্টেজে এটা নিয়ে একটু কথা বলেছি যে আই ইউজ টু প্লে ভিডিও গেমস অল ডে, টুইচে কিছু স্ট্রিম করতাম, এন্ড আমি কিছু করতাম না, নট এনিথিং প্রোডাক্টিভ। সো তখন আমার জাস্ট একটু ইনসেন্টিভ, একটু মোটিভেশন দেখার মতন কিছু ভিডিও টিডিও আসে না লকডাউনের সময়। তো তখন আমি খালি যে ডন ভাইয়ের রাইজের ভিডিও গুলো দেখতাম, and ওটা খুবই আসলে ভালো লাগতো যে ভাই এই একটা লোক কেমনে করতেছে এত কিছু, মানে ইন্ডাস্ট্রি কানেকশন ভালো, ইনফ্লুয়েন্সারদের সাথে কানেকশন ভালো, তারপরে আবার হিজ হোস্টিং ইভেন্টস, তারপরে কর্পোরেট ট্রেনিং বলাইতেছে, জোস একটা লোক, বুঝছো? মানে একবারে পুরো আইডল। মানে ডন ভাইয়ের যে টাইটেলটা আছে না, নেভার 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 গিভ আপ, এটা আমার এই যে পিছনে অনেক কোট দেখতে পারতেছেন, এখানে একটা আছে, আমি লাস্টে দেখাবো। আচ্ছা, সো শিওর। ডন ভাইয়ের অনেক কোর্স আছে, ডন ভাইয়ের যে মেন্টরস আছে বা তার সার্কেলের যে মানুষগুলো আছে, তাদেরও কিছু কোর্স আছে। And আমি এই ইকোসিস্টেমের মানুষগুলোকে অনেক ফলো করতাম, কারণ কি আমার কাছে মনে হতো যে ভাই আমি কিছু করতেছি না লাইফে, এরা কিছু একটা করতেছে, দ্যাট ইজ ওয়াই এদের কন্টেন্ট আমি এখন দেখতেছি। সো আমি তখন আমাকে প্রমিস করছি যে ভাই আমি একদিন না একদিন এই প্রতিটা মানুষের সাথে দেখা করবো, এন্ড জানবো যে মানে এই মানুষটা এখানে কেন আসছে, কিভাবে আসছে, আর আমি কিভাবে যেতে পারবো। এন্ড দ্য প্রসেস ইজ এক্সট্রিমলি সিম্পল, এটা যে কেউ যেতে পারবে, বাট সবাই ট্রাই করে না, অ্যাকচুয়ালি কেউ ট্রাই করে না। ভাই আমি যদি বা ট্রাই আপনাকে আমি করতে এখন ভয় পাই। ভয় রাইট। পায় 100টা রিজন পাবেন, বাট ভাই একটা যে রিজন থাকবে না আপনার, যেটা নিজের জন্য, যেটার জন্য আপনি সামনে আগায় যাবেন, ওই একটা রিজনই আপনাকে বের করে দেবে। তো আমার জন্য ওই একটা রিজন ছিল যে ভাই আমার এই গুলাম চন্দনী ডন ভাইয়ের সাথে আমার দেখা করতেই হবে, এনি হাউ। আমি পারি নাই, আমি কলেজ লাইফে পারি নাই, আমি ইউনিভার্সিটিতে ওঠার পরে প্রায় 8 মাস ধরে আমি রিচ আউট করার চেষ্টা করছি। আমি ইনস্টাগ্রামে আমার ডন ভাইয়ের সাথে ডিএম দেখলে দেখবেন যে পুরো ভাষায় ফেলাইছি, অনেক জায়গায় মেসেজ দিছি, আম্মুর হোয়াটসঅ্যাপ দিয়ে, তখন তো আমার ফোন ছিল না, আম্মুর হোয়াটসঅ্যাপ দিয়ে, আব্বুর ফোন দিয়ে আমি মেসেজ দিছি, ইয়ে করছি। বাট মানে পরে আই গট টু নো যে তার সোশ্যাল মিডিয়া তার টিম হ্যান্ডেল করে, সো আমার মেসেজ কখনো তার পর্যন্ত পৌঁছায়নি। সো পরে আমি ভাবলাম যে আচ্ছা, এটাকে আমার এফেক্টিভ বানাতে হবে, আমার ডাইরেক্ট মানুষ মানে হিউম্যান টু হিউম্যান কানেকশন বানাতে হবে। মানে স্মার্টফোন দিয়ে, সোশ্যাল মিডিয়া দিয়ে সবকিছু হয় না, ইন দি এন্ড অফ দ্য ডে আমরা তো সবাই মানুষ যারা ইউজ করতেছি সোশ্যাল মিডিয়া। সো আমি রাইট। ডিসাইড করলাম আচ্ছা, ইউনিভার্সিটিতে আমার কোন কোন সিনিয়র আছে তার সাথে একটু হইলেও পরিচিত। সো যখন আই স্টার্টেড টু সার্চ ইন দ্য রাইট ওয়ে, তখন দেখা গেছে যে একটা সিনিয়রকে পাইছি, সে ওইখানটা ক্যাম্পাস এম্বাসেডার হিসেবে কাজ করেছে দনসন্দানি ফ্যাসিলিটেশনে। সো ওনার থ্রুতে আমি জিজ্ঞেস করছি যে ভাই আমি তো ব্র্যাকে পড়তেছি, যে ইউনিভার্সিটি অ্যালামনের একটা ব্যাপার আছে না, এগুলো তো ইউনিভার্সিটিতে উঠলেও বোঝা যায়। তো আমি ওই আমার যে ওখানে ক্যাম্পাস এম্বাসেডার যে সিনিয়র ভাইটা ছিল তাকে বলছি যে ভাই তোমার ওখানে সিনিয়র ব্র্যাকের কেউ আছে, যত যত আগের আমলের হোক, জাস্ট আমি যেহেতু ব্র্যাকে পড়ি, ব্র্যাক নামটা শুনলো কিছু একটা ফ্যামিলিয়ারিটি বা কোনো একটা ফেসিলিটি পেয়ে যাবো, আমি একটু শিওর ছিলাম। তো বলছে যে হ্যাঁ ব্র্যাকের একজন আছে, উনি হচ্ছে মার্কেটিং, ইমাম ভাই। ইমাম ভাই এখন নাই, বাট মানে যখন ছিল। তো তখন আমি ইমাম ভাইয়ের একটা নক দিচ্ছি, বলছি যে ভাই আপনার নাম্বারটা ওনার থ্রুতে পেয়েছি, আমার হচ্ছে একটু ইমাম ভাইয়ের সাথে একদিন একটু পরিচয় করে দেন, আমি আপনার ব্র্যাকের একটা ছোট ভাই, মানে একটু মানে আমার একটু আদর করে দেখা করে দেন, আমার নামটাও আদর, বুঝছেন? সো এরকম করতে করতে ইমাম ভাইয়ের থ্রুতে আমি একদিন ডন ভাইয়ের সাথে দেখা করছি। সো এর মাঝখানে আমার অ্যাকচুয়াল থট থেকে আমার ডন ভাইয়ের সাথে ফার্স্ট মিটিংটা হইতে 8 মাস সময় লেগেছে, যেটা মানুষজন মানে আই ডোন্ট থিঙ্ক কেউ এতখানি এফোর্ট দিবে। সো ইন দি এন্ড অফ দ্য ডে এটাই বলতাম যে ইটস অ্যাবাউট দি এফোর্ট, কে কতখানি এফোর্ট দেয়। পারসিস্টেন্টলি আমি লেগে থেকেছি, 8 মাস পরে আমি দেখা করেছি। দেখা করার সময় ডন ভাইয়ের অফিসে গিয়েছি, তখন ভাইয়া একজনের সাথে এমএসআই এর সাথে মিটিং করতেছিল ভিতরে অফিসে, আমি বাইরে বসে আছি। এন্ড উইদিন আমার ক্যাম্পাসে আর কি কি জানি ইভেন্ট ছিল, আমার ফ্রেন্ডরা হ্যাং আউট করছে, আমি এটা বাদ দিয়ে আমি বলছি যে না আমার আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমার ওখানে যাইতে হবে, সব বাদ। আমি ডন ভাইয়ের অফিসে আসছি,
ক্যাম্পাস থেকে আইসা ওইখানটায় 2 ঘন্টা আমি বসে আছি। 2 ঘন্টা পর ডন ভাই বেরিয়েছে, প্রথমবার এই মানুষটার স্ক্রিনের বাইরে দেখতেছি। আমার কাছে মনে হচ্ছে ভাই এটা তো পুরা পুরা ইমাজিনেশনের মতো, রিয়েল হইতে পারে না। সো ডন ভাই আমার সাথে আসলো, বললো যে ব্রো তুমি তো আমাকে অনেক ভক্তক দিছো, রিয়েলি সরি, মানে হি ওয়াজ বিং ভেরি হাম্বল, আলহামদুলিল্লাহ। এন্ড তারপরে আমাকে ব্রেকডাউন করে বলছে যে ভাইয়া আমি ভাবছিলাম যে তোমার সাথে একটু 5-10 মিনিট কথা বলবো, বাট ওই সময়টা হচ্ছে না, আমার একটা ক্লায়েন্ট আমাকে আর্জেন্ট একটু ফোন দিচ্ছে, আমার এখনই বের হয়ে যেতে হবে। তখন হচ্ছে তার পোলার ব্র্যান্ডের সাথে আই থিঙ্ক একটা কাজ ছিল, সরি। সো আচ্ছা পোলারের আচ্ছা। লোকজন নিচে নিচে ওয়েট করতেছিল, তো আমার সাথে জাস্ট হ্যান্ডশেক করছে, বলছে যে তুমি আমার সাথে একটু মিটিংটা রিস্কেডিউল করো, আমরা অন্য অনেক সময় দেখা করবো। ওইখানে 2 ঘন্টা আমি বসে ছিলাম আমার সব কাজ বাদ দিয়ে, তারপর ডন ভাই ওইখানটা আমার সাথে একটা হ্যান্ডশেক করে কোলাকুলি করে বেড়ে গেছে, শেষ। এটা ফার্স্ট ইনকামটা। হুম। আই ওয়াজ লাইক যে ভাই হইলোটা কি আমার সাথে, 8টা মাস নষ্ট করলাম, 2টা ঘন্টা এখানে প্ল্যান বাদ দিয়ে আমি এখানটা লোকটার সাথে দেখা করতে ছিলাম, একটা হ্যান্ডশেক করে ছেড়ে দিচ্ছে না। এই থট যে ভাই দিস ইজ নর্মাল, এই মানুষটার তো কোনো রিজন নেই আমার সাথে দেখা করার, বাট আই মেড শিওর যে আই গেভ হিম আ রিজন যে ভাই আমার সাথে তোমার দেখা করতে হবে, কোনোভাবে মানা করতে পারবো না। বুঝছো, দুনিয়ার সবাই যে যাই বলুক, আমার মাথায় যেটা আছে ওইটা আমার মাথা থেকে একেবারে করতে পারবো না। ওই ডেডিকেশনটা নিয়ে যদি আপনি কোনো একটা কাজ করে নেন, বলেন যে ভাই হয় নাই, তবে আমার একটা ফোন দিয়ে আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে, সিরিয়াস। তারপরে হচ্ছে হলো এই যে রিস্কেডিউল করতে বললো, আমার 2 মাস পরে গিয়ে তার সাথে রিস্কেডিউল হয়েছে। ভাইয়ার স্কেডিউল এমন না যে সে সময় দিতে চাচ্ছে না, সময় দিতে পারে নাই। আমি ডন ভাইয়ের অফিসে যখন আমি ফার্স্ট টাইম গিয়েছি, ওই 8 মাসে পরে আরো 2 মাস, মানে 10 মাস পরে ফার্স্ট যখন মিটিং হয়েছে, ভাইয়া জাস্ট আমার ল্যাপটপটা দেখাইলো, তার গুগল ক্যালেন্ডারে কোনো খালি জায়গা পাইনি। সো বোঝা যাচ্ছে যে এরকম স্ট্যান্ডার্ডের মানুষরা কোন পারফরমেন্স লেভেলে কাজ করে, তার থেকে তো আমরা কিছুই করতেছি না, আমরা তো উল্টা নেগেটিভ প্রোডাক্টিভিটি যদি কোনো ওয়ার্ড থাকে ওই অ্যাঙ্গেলে আগে আসি। সো তখন আই হ্যাড আ হার্ট টু হার্ট কনভারসেশন উইথ হিম, যে আমি বলেছি যে ভাই ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স আমার একটা স্বপ্ন আছে যে আমি আপনার মতন একটা পজিশনে বাংলাদেশের জন্য বড় কিছু একটা করবো ট্রেনিং ইন্ডাস্ট্রিতে, এন্ড আপনার যে লেগাসিটা আছে ওই লেগাসিটাকে আমি আরো সামনে নিয়ে যেতে চাই উইথ মাই স্কিলস এন্ড এক্সপার্টিস। আমি একেবারে জেনুইন, আমার যেটা প্রয়োজন, সবারই তো একটা ইচ্ছা থেকে মানুষজন কাজ করে। তো আমার যে রাইট। ইনিশিয়াল থটটা ছিল যে ভাই আই ওয়ান্ট ফলো ইন ইউর ফুটস্টেপস, আই কনসিডার ইউ মাই মেন্টর, আমি আপনার থেকে শিখতে চাই, আর কিছু না হইলো। And আমি ডন ভাইকে জাস্ট একটা বলছি যে ভাই আমি ম্যাজিশিয়ান হয়ে যাই হই, আমার কোনো ফাইন্যান্সিং কিছু দরকার না, আপনি আমাকে সুযোগ করে দিবেন। ওই সুযোগের যদি আমি 100% যদি আমি না বের করে আনছি, আপনি আমাকে সেকেন্ড ইভেন্টে দেখবেন না। এটা আমার লাইফ টাইম পলিসি, যে ওই আচ্ছা। ইভেন্টটার একেবারে টপ পারফরমেন্স বা একেবারে বেস্ট আউটপুট আমার দিতে হবে। আর আমি এই মাইন্ডসেটে যখন চলি, তখন মাইন্ডসেট কিন্তু মানুষের অনেক কিছু রিফ্লেক্ট করে। যেরকম আপনি যদি সকালবেলা এক্স্যাক্টলি। একটা মন খারাপ হয়ে যদি আপনি উঠেন, আপনার সারাদিনের সব কাজও কিন্তু একটু ডাউনগ্রেড হবে। আর সকালবেলা যদি একটা খুশি মনে বের হন, দেখা যাবে সব কাজ ভালো হইতেছে। সো আমার কাছে মনে হয় যে ওই জিনিসটাই, যে ওই যে একটা হাঙ্গার থাকে না মানুষজনের, সো ওই হাঙ্গারটা ছিল আমার। তো ডন ভাইয়ের সাথে কাজ করেছি শুরুতে অনেকগুলো ইভেন্টে। ভাইয়ার টিএলএস বলে একটা প্রতিষ্ঠান আছে, ইটস কল্ড, ফুল ফর্ম হচ্ছে টিনেজ লাইফ স্কিল একাডেমি, মানে টিনেজ বাচ্চাদের ওকে। জন্য ওদের গ্রুমিং স্কিল থেকে শুরু করে সোশ্যাল স্কিলস, তারপরে হচ্ছিল সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট, তারপরে হচ্ছিল ফিটনেসের পরে হচ্ছিল সেলফ ডিফেন্স, সবকিছু একটা 3 মাসের একটা কোর্সে থাকে। মানে এরকম দেখা যাচ্ছে যে যারা বাচ্চা কাচ্চারা মানে জীবনে কিছু করতে চায় বা একটু ডিফারেন্ট হতে চায়, তাদের জন্য এই জিনিসটা একেবারে আর্লি এজ থেকে বাপ মারা, এখন তো দেখা যাচ্ছে ওয়ার্কিং প্যারেন্টস সবাই, সো বাচ্চারা ওইখানটা যে একবারে পুরো গ্রুমিং সেশন হয়ে যায় উইথ বেস্ট ইন দি ইন্ডাস্ট্রি। যেরকম ওইখানটায় আই এম আ সোশ্যাল স্কিলস ট্রেনার, ডন ভাইয়ের যে টিএলএস আছে, সো এখানে বাচ্চাদেরকে আমি ফ্রম মাই এক্সপার্টিজ অফ ম্যাজিক, কমেডি, হোস্টিং বা সোশ্যাল কানেকশনস, এগুলো থেকে আমি তাদেরকে সোশ্যাল স্কিলস শিখাচ্ছি। সো আমার অবশ্যই কিছু একটা ইন্ডাস্ট্রি ক্রেডিবিলিটি আছে। সো প্রতিটা ব্যাকগ্রাউন্ডের যারা যারা যেই সাবজেক্ট পড়াচ্ছে বা যে টপিকটা পড়াচ্ছে, তাদের ওরকম পোর্টফোলিও আছে। সো ইটস আ ভেরি গুড প্ল্যাটফর্ম। সো টিএলএস এর একটা ওরিয়েন্টেশনে নাকি কনভোকেশন আই থিঙ্ক ছিল, সো ওইখানটা আমাকে ডেকেছে, একটা পারফরমেন্স দিছি এন্ড হি লাভড ইট। সো when it was my time to prove, I proved it. বাট এর আগ পর্যন্ত কিন্তু আমাকে সুযোগটা দেওয়া হয় নাই, মানে ইট ওয়াজন্ট সার্ভড টু মি। বুঝতে পেরেছেন ভাইয়া? সো মানে আই আমাদের সবার মেড, আসলে একটা প্ল্যাটফর্ম দরকার হয়, আমাদের নিজেকে যে আমরা প্রকাশ করব, এর হ্যাঁ জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। আমরা কিন্তু অনেক অনেক কিছু পারি, বাট এই প্ল্যাটফর্মটার জন্য আমরা আসলে নিজেকে প্রকাশ এক্স্যাক্টলি, করতে পারি। ওইটা আপনাকে কেউ রাইট। দিবে না, ওইটা আপনার বানায় নিতে হবে, নিতে ওইটা হবে, আপনার ইচ্ছা এক্স্যাক্টলি। থেকে বানায় নিতে হবে। দ্যাটস দি অনলি ওয়ে আউট। তো ডন ভাইয়ের সাথে একটা ইভেন্টে কাজ করছি, যখন আমার ডেডিকেশনটা এন্ড অনেস্টিটা একটা মানুষ ধরতে পেরেছে, তখন হি ওয়াজ লাইক যে আচ্ছা আদর, আমার সবচেয়ে ফ্ল্যাগশিপ ইভেন্ট হচ্ছে রাইজ অ্যাবাভ অল, আই ওয়ান্ট টু ইনক্লুড ইউ। এন্ড আমি আগের থেকেই বলে রাখছিলাম যে ভাই আমার স্বপ্ন হচ্ছে আমি একদিন রাইজের সাথে যুক্ত হতে চাই, আমি আপনাকে ভ্যালু প্রোভাইড করতে চাই, এন্ড আই ওয়ান্ট টু লার্ন ফ্রম ইউ, আই ওয়ান্ট টু গ্রো ফ্রম ইউ।
ডন ভাই এখানে একটা ইন্টারেস্টিং টপিক আছে যেটা আমি আই ওয়ান্ট টু শেয়ার ফর দিস, এন্ড আই থিংক এটা শিওর। আজকের সেশনটার সাথে অনেক ভালো যাবে। আই নো আমি একটু এক্সাজারেট করে বলতে পছন্দ করি, সো দ্যাটস মাই ইয়েস, স্টাইল। শিওর, শিওর, বুঝতে ডেফিনেটলি। পারছো ভাই? ওকে, সো দ্যাট মানুষজন ইয়া, কেউ আউট অফ কনটেক্সট যাতে না থাকে আফটার দ্য মিটিং। সো রাইট। ডন ভাইয়ার সাথে যখন আমার ফার্স্ট টাইম রাইজ নিয়ে কথা হলো, তখন ভাইয়ার ইচ্ছা ছিল যে আমাকে একটু মানে একটা ম্যাজিক শোই দিবে, মানে ইয়াতে পারফরমেন্সটাতে। তো দেখা যাচ্ছে সারাদিনের যেহেতু স্পিকিং ইভেন্টস, ইয়াস, ইন্ডাস্ট্রির বেস্ট মানুষজন আসতেছে, শ্রমিক ভাই আসতেছে, শুভাশিস ভাই আসতেছে, আরিফিন শুভ আসতেছে, তাসনিয়া ফারজান আসতেছে, টপ ব্যাংকের হুম, এমডি আসতেছে। ভাই কে না যাইতে চায় এখানটা? প্রতিটা ইউনিভার্সিটির স্টুডেন্ট এইসব ইভেন্টে আর কি অ্যাটেন্ড করতে চায়, কারণ কি এটা একটা সোশ্যাল ভ্যালু আছে, আবার কিছু লার্নিং অ্যাসপেক্টও আছে। কিন্তু এখানে হুম, মজার জিনিসটা হচ্ছে হলো কি, ডন ভাই মানে যেহেতু এত প্যাকড একটা স্কেডিউল, ওখানে আমার জন্য সুযোগ হয়নি। পরে মানে ইনিশিয়ালি কথা এটাই ছিল যে আমাকে একটু মানে ম্যাজিশিয়ান হিসেবে রাখবে, যাতে কাউকে একটু রি এনার্জাইজ করতে পারি, একটু মানে ধরো আইস ব্রেকিং করলাম। মানে সারাদিন তো লেকচার শুনতে কারোই ভালো লাগবে না, যত হুম, হুম, ইম্প্যাক্টফুল হোক না কেন, আনফরচুনেটলি অ্যাটেনশন স্প্যানের একটা ব্যাপার থাকে। সো ডন ভাই বললো যে আদর তুমি দু একটা ট্রিক প্রেজেন্ট করে প্রিপেয়ার করে এসো, যে এরকম আমরা দুইটা স্পিকার পর পর তোমাকে একটা স্টেজ দিব, 5 মিনিট তুমি কিছু একটা ম্যাজিক দেখাবো, একটু অডিয়েন্স একটু এনার্জাইজড হবে, তারপরে আমরা আবার সেশন নেবো। ইনিশিয়াল প্ল্যান ওইটাই ছিল। পরে দেখা গেছে স্কেজুল এতটা প্যাকড হয়ে গেছে, এতটা মানে মানে অনেক ব্যাপার স্যাপার থাকে, তো এত বড় একটা ইভেন্ট একটা লোকের পক্ষে সম্ভব না, একটা টিম নিয়েও সম্ভব না। আমি তো এবার সামনাসামনি দেখেছি, এই জন্য আমি বলতে পারতেছি। সো আরিফিন শুভ ভাইয়ের স্পিচটা মনে হয় লাস্ট স্পিচ ছিল না, আমি যদি ভুল করে না থাকি। আহ, হ্যাঁ, না না, আমি আরিফিন লাইভ শুভর, আমি হ্যাঁ হ্যাঁ, লাস্ট ছিল, লাস্ট ছিল। আমি লাইভ দেখতেছিলাম, মেবি আমি নট, হ্যাঁ মানে মনে করতে পারছি না লাস্ট। রাইট, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সো হুম, বেসিকলি আমার স্কেজুল মনে নেই, কারণ কি লাস্ট মানে লাস্টের পারফরমেন্সের সময় গেস্ট সব বের হয়ে যাচ্ছে, তো কারণ কি রাত হয়ে আচ্ছা, যাচ্ছিল। আচ্ছা। সো তখন হুম, আমি হুম, তো হুম, হুম, বাইরে রেড কার্পেটে ছিলাম, সো আমার বাইরে থাকতে হচ্ছে, আচ্ছা। আমি স্পিচটা দেখতে পারিনি। হুম, হুম, হুম। আমি পরে ওকে, আমার আমার কিউরিওসিটি ছিল দেখে আমি সবগুলো স্পিচ আবার পরে রেকর্ডিং দেখছি, বাট হ্যাঁ। আমি মানে সবগুলো স্পিচ আমি ভিতরের থেকে দেখতে পারিনি, একটা দুইটা দেখতে পেরেছি, সবগুলো দেখতে পারিনি। হুম, তো আমাদের আচ্ছা। প্ল্যান ছিল ওইটাই যে আমি ভিতরে বসে স্পিচ দেখবো, গেস্টটা যখন বের হবে তখন তাদের একটা সাক্ষাৎকার নিয়ে ছেড়ে দিব, দ্যাটস ইট। বাট পরে দেখা যায় যে দুই তিনটা গেস্ট একসাথে বের হয়ে গেলে আমার একার পক্ষে তো সম্ভব না, একজনের ইন্টারভিউ নিতেছে, আরেকজন পালায় যেতেছে, বুঝছো, এরকম হয়ে যায়। সো ডন ভাই আমাকে ইয়ার রাইজার আগে একদিন অফিসে ডাকলো, অফিসে ডেকে বললো যে আদর ডু ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং। আমি বললাম যে হ্যাঁ ভাই, আই ওয়ান্ট টু লার্ন। তো তখন আমার জন্য সুযোগ করে দিছে যে আই এম গোনা হোস্ট দ্য রেড কার্পেট। এন্ড ভাই বিশ্বাস করো, রেড কার্পেট মানে আমাকে যদি কোনো এক সময় স্পিকার হিসেবে ডাকে, আই উড মাচ রাদার প্রেফার রেড কার্পেট। হ্যাঁ এখানে কষ্ট আছে, বাট দ্য পয়েন্ট ইজ যে স্পিকার হলে হ্যাঁ হয়তো আমি এক মিনিট একটু মানে স্টেজে উঠবো, স্টেজে উঠে একটু ভালো কথা বলবো, ওইটা ছবি তুললে হুম, লিঙ্কডইনে পোস্ট দিব, ফেসবুকে পোস্ট দিব, রাইজে কথা বলছি, আমি স্পিকার ছিলাম, মানে বিশাল ব্যাপার, দুনিয়া উদ্ধার করে ফেলেছে, ওরকম কিছু একটা। হ্যাঁ ওইটার একটা রিজন আছে আলাদা, বাট আমার জন্য ইন মাই ফেজ আই ফেল্ট লাইক যে আমার জন্য রেড কার্পেটে হোস্ট হওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল। কারণ কি, রেড কার্পেটে যখন আমি হোস্ট করেছি, মানে ধরো আমি আমার যদি একটা স্পিকিং সেশন থাকতো বা ম্যাজিক সেশন থাকতো, আমি কিন্তু ওই 5 মিনিটই স্লটটা পাইতাম, বা 10 মিনিটে আমি কথা বলতে পারতাম। অডিয়েন্সের সাথে আমি কোনো ফিডব্যাক পাচ্ছি না, আমি খালি ওখানে প্রেজেন্ট করে যাচ্ছি। ওকে, রাইট। বা গেস্ট যারা আসতেছে, সব গেস্টের সাথে আমার ওইভাবে পরিচয় থাকবে না, আমি জাস্ট আমার টাইম স্লটে আমাকে যে গেস্ট গুলো দেখবে, মানে ভিআইপি গেস্ট যারা স্পিকার আছে, তারাই আমাকে চিনবে, এছাড়া কিন্তু বাইরে কেউ আমাকে চিনবে না। রাইট, আমার হ্যাঁ। কিন্তু নেটওয়ার্কিং এর সুযোগটাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আর আমি কি হুম, সারাদিন হুম, বসে থাকবো যে ভাই আমি এখানে স্পিকার ছিলাম, আপনার মতন আপনার সাথে একটু হুম, হুম, দেখা করতেছি, এটা কেমন দেখে রাইট, জিনিসটা। তো রাইট, হ্যাঁ। রেড কার্পেটে হোস্ট হয়ে হয়েছে কি, সারাদিনে যতটা স্পিকার আসছে, যত হাই ভ্যালু ক্লায়েন্ট আসছে, সবার ঢুকার সময় হোক বাইরে হওয়ার সময় হোক আমার সাথে দেখা করে দিতে হবে, ওকে। কারণ কি একটা হোস্ট, মানে দেখা গেছে যে ইভেন্টে সে স্পিচ দেখ না দেখ, যেটা মন চায় করতে আসবে। মানে ধরেন সে একটা কর্পোরেট ক্লায়েন্টের ফ্রেন্ড বা কর্পোরেট মানে ইনভাইটে আসছে, উনি স্পিকারও না, বাট হুম, উনি কর্পোরেটে অনেক বড় পজিশনে আছে, অনেকে আসছে, প্রতিটা মানুষের সাথে আমার ইন্টারাকশন করছে। তো এখানে নেটওয়ার্কিং এর পটেনশিয়ালটা চিন্তা করেন, আমি আগে আমার জায়গাটা বানিয়ে নিয়েছি, তারপর আমি ওটার বেস্ট অপটিমাইজেশনটা কিভাবে করতে পারি। তো হুম, তাদের হুম, সাথে মানে দেখা করেছি, কন্ট্যাক্ট এক্সচেঞ্জ করেছি, এন্ড মানে আই লাভ হোস্টিং, এন্ড হোস্টিং করে কিন্তু আমি আমার পুরো নেটওয়ার্কিং ক্যারিয়ারটা বানিয়েছি ভাই, সত্যি কথা বলতে। সো ওকে। এটার একটা ইজি ওয়ে হচ্ছে হোস্টিং ইজ ইউর গোল্ডেন টিকেট আউট, সবার সাথে নেটওয়ার্কিং করা। বা এমন না যে আপনি খালি কথা বলা যে ভালোই জানতে হবে, এটা না জানলে আপনি কিছু করতে পারবেন না। মানে হোয়াট এভার ইউর করেন, সাপোজ আপনি গ্রাফিক্স এ ভালো, আপনি ভিডিও এডিটিং এ ভালো, আপনি কোডিং এ ভালো, বা আপনি মিউজিকে ভালো, যেটাই আপনার প্যাশন হোক না কেন,
আমি কিন্তু মানে অরিজিনালি আমি ম্যাজিশিয়ান। আমি কিন্তু হোস্টিং হুম, আমি অ্যাডাপ্ট করে বা আমি শিখে এই জিনিসটা করতেছি। বুঝতে পেরেছেন ভাই? আমি কিন্তু হুম। মানে আমার কলেজের ফ্রেন্ডদেরকে যদি কখনো জিজ্ঞেস করেন, আমাকে জীবনেও মাইক হাতে স্টেজে দেখেনি। আমি ম্যাজিকও ইনফ্যাক্ট স্টেজে করতাম না। আমি ইউনিভার্সিটিতে ওঠার পর আমি শুরু করছি। হুম, বুঝছেন? হুম, So the point I'm trying to prove এত কিছু বলে is যে whatever you're good at, you need to be able to sell it to other people in a authentic, honest way. মানে আপনার যদি ডিটারমিনেশনটা থাকে একটা পয়েন্টে ওই মানুষটা বাধ্য হয়ে আপনাকে কাজ দিতে। এন্ড right. যদি না দেয় তাহলে দ্যাটস ভেরি আনফরচুনেট। পৃথিবীতে অনেক মানুষ আছে অন্য মানুষের সাথে গিয়ে দেখা করেন, দ্যাটস ইট। সো Okay. ওই একটা সুযোগ থেকে আই থিঙ্ক মানে আমার একটা মেট্রিক্স ছিল, ডন ভাই একটা চ্যালেঞ্জ ছিল। ইন্টারনাল চ্যালেঞ্জটা ছিল যে দ্য রিজন হি পুট মি অন দ্য রেড কার্পেট দ্যাট হি ওয়ান্টেড টু সি যে আমি অ্যাজ আ ইয়াং অ্যাসপায়ারিং নেটওয়ার্কার আমি কয়জনের কাছ থেকে ওখান থেকে নাম্বার বের করে তাদের সাথে ইন পার্সন গিয়ে দেখা করে আসতে পারবো। Okay. ঠিক আছে? সো রাইজে হুম, হুম। প্রায় 20টার উপরে গেস্ট ছিল। সো ফার আই হ্যাভ মেট 11 অফ দেম ইন পার্সন আফটার দি ইভেন্ট। Oh, জাস্ট nice. তাদের কন্ট্যাক্ট নিছি। আমি হোয়াটসঅ্যাপে একটা নক দিছি যে ভাইয়া আই মেট ইউ এট দ্য রাইজ অ্যাবভ অল ইভেন্ট। ইট ওয়াজ ওয়ান্ডারফুল মিটিং ইউ। আই ফিল লাইক যে আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। আপনার যদি হুম, একটু হুম, সময় হয় আপনার কনভিনিয়েন্স অনুযায়ী আমি আপনার অফিসে আসতে চাই। When are you available next week? আমি তো ওপেন এন্ডেড ছেড়ে দিচ্ছি না যে ভাই একদিন দেখা করতে চাই আপনার সাথে। এটার অনুসার কেউ হুম, দিবে হুম, না। আমি ডাইরেক্ট টাইম চাচ্ছি যে ভাই আপনি নেক্সট উইক কখন হুম, হুম, available আছেন। তখন একটা অব্লিগেশন কাজ করে। হুম, হুম। বুঝতে পারছেন? ভাই আই এম রিয়েলি জি, সরি একটা it's okay. আচ্ছা হ্যাঁ ইয়েস হ্যাঁ, প্লিজ। ওকে ওকে কি জানি বলতেছিলাম আই থিঙ্ক রাইজার কনটেক্সটটা পুরো কভার হয়ে গেছে সো আই ফিল লাইক হুম, যে হুম, ভাই মানে ইউ ডোন্ট হ্যাভ টু বি আ হোস্ট আমি যে জিনিসটা শিখলাম মানে একটা জিনিস এক্সপিরিয়েন্স করার পর আপনি ওই জিনিসটা ভালো বলতে পারবেন দূর থেকে দেখা এক জিনিস নাইট ভাই আর এক্সপিরিয়েন্স করা কিন্তু আরেকটা ব্যাপার সো definitely, আপনি যখন definitely, definitely. জিনিসটা নিজের থেকে এক্সপিরিয়েন্স করতেছেন যেরকম দেখেন ইউনিভার্সিটিতে উঠার আগে একটা এক্সপেকটেশন ছিল না ইউনিভার্সিটি উঠার পরে কি এটা মিলছে মিলে নাই তো কারোর জন্য না, মিলে অনেস্টলি right. বলি কত কিছু হুম, হুম, ভাবছিলাম ওই স্টুডেন্ট অফ দ্য ইয়ারের মতন ঢুকবো তারপরে লাইফস্টাইল ওরকম হবে এত ফ্রেন্ড সার্কেল বানাবো বাট এটার ভিতরে যে আপস এন্ড ডাউনস থাকবে এটা নিয়ে কেউ কথা বলে না না, সো যখন আমি এক্সপিরিয়েন্স করলাম জিনিসটা যে ভাই আপনার খালি ওই ইচ্ছাটা থাকতে হবে যে ভাই আমি কিছু একটা করবো এন্ড মানুষজন দেখা যাবে যে আপনি রাস্তাঘাটে 10টা মানুষের সাথে ইভেন্টে দেখা করবেন ইভেন্টে কিন্তু আই ওয়াজন্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন আমি রেড কার্পেটের একটা স্টুডেন্ট হোস্ট আমি আমার পরিচয় কি আমি ব্ল্যাক একটা স্টুডেন্ট আমার তো এখানে কেউ আমার ম্যাজিক শো দেখতেছে না সো আই ক্যান নট ইভেন ডেমনস্ট্রেট হোয়াট আই এম গুড এট ইটস জাস্ট কমিউনিকেশন আমি জাস্ট আমার ইন্টেনশনটা তাদেরকে শেয়ার করেছি যে ভাই ইট ওয়াজ ওয়ান্ডারফুল মিটিং ইউ আপনাকে এখানে ইভেন্ট এসে খুবই ভালো লাগছে আই উড লাভ টু স্টে কানেক্টেড এন্ড লার্ন মোর ফ্রম এতটুকু এন্ড আইল শেয়ার দ্য মেইন সিক্রেট আমি কিন্তু এই মানুষগুলোকে বলি নাই যে আমি ম্যাজিশিয়ান okay. আমি তাদের সাথে জাস্ট ইন্টারভিউতে কথা বলেছি অ্যাজ আ গুড হোস্ট এন্ড তারপরে তাদের সাথে যখন আমি ফলো আপ করেছি হোয়াটসঅ্যাপে তখন এই টেক্সট দিতাম যে ভাই আমি অ্যাপার্ট ফ্রম একাডেমিক্স আই এম অলসো আ প্রফেশনাল মিউজিশিয়ান তো যখন ওই একটা মেসেজ দেখতেছে একটু কিউরিওসিটি স্পার্ক করে মানে ম্যাজিশিয়ানের জায়গায় আপনি অন্য কিছু দিয়ে রিপ্লেস করতে পারবেন তখন যখন ইন পার্সন যাবেন তখন আপনার কাজটা দেখাবেন তখন ওই মানুষটা মনে করবে যে আচ্ছা হি ইজ নট ট্রাইং টু সেল মি হিমসেলফ সে অথেন্টিকলি আমার সাথে কানেক্ট করতে চাচ্ছে তখন ওই মানুষটার সাথে আপনার একটা বন্ডিং ক্রিয়েট হবে যেটা এছাড়া সারফেস লেভেলে হতে হবে সো আই ফিল লাইক যে ওই যে লেভারেজ করার ব্যাপারটা ওইটাই ইট গট মি সো ফার এন্ড আই এম ট্রুলি গ্রেটফুল ফর ইট থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা আহ, এতক্ষণ শুনে যেটা বুঝলাম যে ডেডিকেশন থাকে তাহলে আসলে আমাদের জায়গা মতো আমরা চাইলে পৌঁছে যেতে পারি। অবশ্যই রাইট, অলরাইট। জয়ের কাছে চলে যাই। ইয়েস আচ্ছা, এবার আমি কোনো কঠিন কোশ্চেন করব না। আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যতটুকু বুঝি যে স্ট্যান্ড আপ পারফর্মিং আর্টিস্ট হওয়া কিন্তু খুব একটা সহজ বিষয় না। তো আপনার শুরুর দিকের জার্নির কোনো কঠিন মুহূর্ত এই মুহূর্তে মনে পড়ছে কিনা আমরা একটু জানতে চাই বা দর্শকদেরও জানাতে চাই। আপু দ্য থিং ইজ মানে এই আমি এমন একটা ক্যারিয়ারে আই থিঙ্ক মানে আমার ক্যারিয়ারে এটা বেশি ভিজিবল এমন না যে এটা কোনো ক্যারিয়ারে নাই এটা প্রতিটা ক্যারিয়ারে আই থিঙ্ক ইউ গাইস ক্যান রিলেট আপনারা যে মানে এক্সপার্টিস থেকে আসতেছেন মানে দুটোটাই কিন্তু আমাদের কাজ কিন্তু সিমিলার এটা কিন্তু কমিউনিকেশন বাট ইন আ ডিফারেন্ট ওয়ে সো দেখা যাচ্ছে যে এভরি ডে ইজ আ চ্যালেঞ্জ এভরি ডে আপনার শরীরের জোরে আগায় যেতে হবে আর দের ইজ নো ইজি ওয়ে আউট কেউ আপনারা এসে ওই সোনার মালাটা পরাই দিবেন না
ওকে, সো এটা অনেক ভুল একটা কনসেপ্ট যে এই টাইমটা চ্যালেঞ্জিং ছিল। প্রতিটা টাইম যেটা চ্যালেঞ্জিং ছিল ওই জিনিস, ওই লার্নিং অ্যাসপেক্টটাই আপনাকে এখন এই ক্যারিয়ারটার বা এই পজিশনটায় এনেছে। সত্যি কথা বলতে ওই ভুলটা না করলে হয়তো আপনি জিনিসটা শিখতেন না। সো আমার কাছে ওই লার্নিং অ্যাসপেক্টটার ভিত্তিতে আমি জাজ করতে চাই। আমি কখনো এটাকে ইয়ার অ্যাসপেক্টে বা মানে ফেলিয়ারের অ্যাসপেক্টে বা চ্যালেঞ্জিং অ্যাসপেক্টে আমি করতে চাই না। যেরকম আমার ম্যাজিক শো, আই ডোন্ট থিঙ্ক আপনারা কেউ দেখেছেন, বাট আমার শো এর একটা প্রাইমারি কনসেপ্ট থাকে যে একটা ম্যাজিশিয়ানকে স্টেজে উঠে দর্শক তাকে সাকসেসফুল হওয়ার থেকে বেশি তাকে ফেল হতে বেশি দেখতে চায়। এটা কিন্তু বাস্তব, এটা ইউনিভার্সালি ট্রু, আপনারা কেউ ডিনাই করতে পারবেন না। এটা একটা মানুষের ন্যাচারাল কিউরিওসিটি, একটা হিউম্যান কিউরিওসিটি। মানুষজন যে জিনিসটা পায় না ওই জিনিসটা আরো বেশি করেছে। যেরকম মনে করে যে আচ্ছা ম্যাজিশিয়ান ও তো পারবে, ওকে ও তো একটা মানুষের দুই অর্ধেক করতে পারবে, ও তো এটারে লিমিটেড করতে পারবে, ওই একটা এক্সপেক্টেড ভ্যালু থাকে। তো তখন মানুষজনের একটা কিউরিওসিটি থেকে আসে যে আচ্ছা ও ফেল করলে কেমন হইতো জিনিসটা। সো মানে আমার শো না দেখলে ইটস হার্ডার টু এক্সপ্লেন, বাট বিলিভ মি when I say this, আমি যখনই পারফর্ম করি আমি পুরা যত মানুষ হোক 2000, 3000, 500, 100, 30 জন, 20 জন, আমি আমার শোটা শুরুই করি একটা ফেলিয়ার। দ্যাটস মাই স্টাইল। আমার শুরুটাই করতে হবে একটা ফেলিয়ার যে ভাই আমিও তোমার মতো একটা মানুষ। তারপরে লাস্টলি থ্রু আউট দ্য পারফরমেন্স বাই সাম মিরাকল, বাই সাম কনসেপ্ট ইট কামস টুগেদার এন্ড লাস্টলি ওইটা দেখা যায় যে ট্রিকটা কাজ করেছে। সো এটার মেসেজটা এটাই যে আপনার যখন ইটস নট অ্যাবাউট ওয়ের ইউ ফেল, এটা আমাদের ম্যাজিশিয়ানের একটা কোড, মানে একটা কোড, একটা টার্ম। ইটস নট অ্যাবাউট ওয়ের ইউ ফেল, ইটস অ্যাবাউট হাউ ইউ এন্ড ইট। যেরকম আপনি যখন আপনার লাইফে কোনো একটা জায়গায় আটকে যাচ্ছেন, ওইটা যদি আপনার মাথায় না নিয়ে আপনি যদি আগে যান লাইফে কিছু একটা করবেন, তো এরকম তো কথা আছে। সো যদি পার্টিকুলারলি একটা মোমেন্ট পিক করতে হয়, ওই মোমেন্টটা আই উড সে মানে অনেকই তো আসে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট আই উড সে এই যে রিসেন্ট কনটেক্সটে বলি, এই যে আরকা ফ্যাশন উইক হচ্ছে না, দেখেছেন তো আরকা ফ্যাশন উইক, এই যে আলোকিতে, তারপরে ঢাকা মেকার্স হয়, জি তারপরে ভাই। রিশকা ফেস্ট হয়। সো হ্যাঁ। এই এই ইভেন্টস গুলোতে লাইক 2 years ব্যাক 2023 তে আই ইউজ টু গো আপ টু পিপল, মানে ইভেন্টে যেতাম, নোবডি ইউজ টু নো সিরিয়াসলি, এখনো কেউ ছিল না, বাট আই ইউজ টু গো দেয়ার অ্যাজ আ র্যান্ডম পাসার বাই। আমার কিছু ম্যাজিকের জিনিসপাতি থাকতো আমার সাথে, আমি গিয়ে জাস্ট মানুষজন ওইখানটায় ইভেন্টটা ঘুরতে আসছে, এনজয় করতে আসছে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, আমি ওদেরকে ইন্টারাপ্ট করে বলছি যে ভাই আমি একজন ম্যাজিশিয়ান, ম্যাজিক দেখাইতে চাই, একটা ভিডিও করবো, আপনি কিছু মনে করলে মনে করেন, না মনে করলে যায় আসে না আমার, বাট আমি আপনার ম্যাজিক দেখাবো। সিরিয়াস, if you go to my profile you'll see you'll still see those videos. মানুষজন ওই হার্ড পার্টটা করতে চায়, আই ফিল লাইক। সো আমি ইন্টেনশনালি ওইখানটায় গিয়ে গিয়ে এই কাজটা করেছি, and I still do it just to make myself just to remind myself যে ওইটাই হচ্ছে হলো আমার সোর্স অফ কনফিডেন্স বলতে পারেন, বা সোর্স অফ মোটিভেশন বলতে পারেন এক ধরনের। যেরকম আমার ভিডিও দেখলে, মানে ইনস্টাগ্রামে রিল দেখলে কিন্তু মনে হয় যে ভাই কত জোস রিল বানাইতেছে, কত জোস কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু ওটার পিছনে ব্লুপার্স গুলো যদি দেখেন, ব্লুপার্স গুলো দেখাবে কখনো? দেখায় না তো। ট্রাস্ট মি, আমার ভিডিওটা আমি স্যাম্পল হিসেবে আপনারা দেখতে পারেন ছেলে, ওই ভিডিওটাতে মানে ইটস নট সামথিং বিগ, বাট 90% অফ দ্য পিপল আই অ্যাপ্রোচড দে রিজেক্টেড, আউটরাইট রিজেক্টেড, যে ভাই ম্যাজিক দেখতে চাই না, আই এম নট ইন্টারেস্টেড। মানে একেবারে ওই যে ইয়া মেয়েদেরকে আস্ক আউট করার মতো জিনিসটা মুখের উপর রিজেক্ট করে দিচ্ছে। সো এখানে আমি আমি একটু অ্যাড করি, সেটা হইতেছে আমি যেটা মনে করি যে লাইফে আমাদের 60 to 70% কাজ আমরা মনে করি যে করা হয় না, এই কারণে যে মানুষ কি বলবে বা ভাববে, ইজ দ্য থিং। ইয়েস, ট্রু, 100%। এটা হয়ে থাকে এবং সে কাজটা কিন্তু আপনি ভালো করবেন বা আমি ভালো করবো ডেফিনেটলি, আমি জানি। বা সমস্যা হচ্ছে আমি যে মানুষের মাঝখানে যে জিজ্ঞেস করবো যে ম্যাজিক দেখবেন কিনা, সাপোজ একটা কবিতা আবৃত্তি করবো কিনা একটা প্রোগ্রামে গিয়ে, মানুষ কি ভাববে, কি ভাবতে পারে, এটা আমার ক্ষেত্রেও হয়। এটা কিন্তু আমার কনফিডেন্স এর মানে জন্য হয়ে থাকে। সো বিষয়টা হইতেছে আমরা কিন্তু এই জন্য অনেক কাজ আমাদের করা হয়ে ওঠে না। But আপনি যে সাহস নিয়ে কাজটা করেছেন, দ্যাটস ওয়াই ইউ আর হিয়ার রাইট নাও। ভাই দ্যাটস গ্রেট। যে জিনিসটা হচ্ছিল যে আপনি যে আগে ভাবতেছেন না যে ভাই আচ্ছা সামনে কি হবে, ভাই মানুষটা কি হুম হুম ভাববে, আমি করি কি, রাইট। আমি আগে ওর ম্যাজিকটা দেখাই, তারপরে আমি একটু হুম দূরে গিয়ে ভাবি আচ্ছা ও কি ভাবছে এটা নিয়ে, বুঝছেন? হুম তো হুম ততক্ষণে বাই দ্য টাইম আই ওভার থিঙ্ক, আমার কাজটা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ রাইট।
ভাই মানে বিশ্বাস করেন আমি যদি বাংলাদেশের বেস্ট ম্যাজিশিয়ান হই, মানে এখন হয়তো হয়ে গেছি জানি না, আমি যদি বাংলাদেশের বেস্ট ম্যাজিশিয়ান হই হাইপোথেটিক্যালি, আমি যদি কোনো একটা শোতে আপনি আসেন আমার, হুম, আমার যদি ট্রিকটা আসলেই ফেল করে বাই সাম হুম, রিজন, হুম, ভালো না করে, ঠিক আছে, আমার হুম, ক্যারিয়ার তো এখানেই শেষ, ঠিক আছে। তো আপনার আমার নাহিদ ভাই যত ভালোই পরিচয় থাকুক না কেন, আপনি কিন্তু আমরা জাজ করবেন, আচ্ছা পারে নাই, পারবো না ছেলেরা, অনেক আশা রাখছিলাম, হুম, হইলো না। সো এক্সপেকটেশন মানুষজন ফুলফিল হলো, রাইট। হুম, যেই পর্যায়ে থাকুক না কেন ক্যারিয়ারের, জাজ হুম, করবে, এটার কোনো ইয়া নাই। সো আমার সবচেয়ে ডিফিকাল্ট টাইম ছিল ওইটাই, যে আই ইউজ টু ওয়াক আপ টু পিপল অ্যাজ আ হুম, র্যান্ডম পার্সন ডুইং র্যান্ডম থিংস, সো আই ইউজ টু হুম, কল মাইসেলফ আ ম্যাজিশিয়ান। যাইতাম, আই ডিড হুম, দ্য হার্ড পার্ট, তাদের সাথে পরিচিত হয়ে, মানে যাইতাম, ম্যাজিক দেখাইতাম, কেমন জানি লাগতো। এখন ইউ নো দ্য ফানিয়েস্ট থিং, আই মাইট নট হ্যাভ মানে সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স অনেক বেশি, বাট ওই যে আমার রুটটা অনেক বেশি ইন ডেপথ, সো লট অফ পিপল নো হোয়াট আই ডু। বিকজ আমার কাছে মনে হয় হুম, যে সোশ্যাল মিডিয়াস নাম্বারস দোজ ডোন্ট মিন এনিথিং। ইন পার্সন আমার হুম, কতখানি ভলিউম আছে আমার একটা ইভেন্টের উপরে, কতখানি আমার কনটেক্সট আছে, বা কতখানি আমার প্রেজেন্সটা ডমিনেট করতেছে, ওইটা ম্যাটার করে। হুম, You রাইট। might have a social media influencer with কি বলবো 100K plus followings, হুম, but ওই হুম, ইভেন্টটাতে কোনো রেলেভেন্স নেই, বুঝছো। রাইট। সো আই মেক শিওর যে অ্যাজ আ হিউম্যান ভাই, আমার কাছে ধরেন সোশ্যাল মিডিয়া নাই, আমি কিভাবে করবো জিনিসটা। আমি যদি ওইভাবে পারি, আমি অবশ্যই সোশ্যাল মিডিয়াতে পারবো, আই ডোন্ট রিয়েলি কেয়ার হুম, অ্যাবাউট হুম, ইট। হ্যাঁ, কিছু রাইট। অ্যাডভান্টেজেস আছে, বাট আই ফিল লাইক যে ওই যে অথেন্টিক কানেকশনটা, হ্যাঁ আমার সোশ্যাল মিডিয়াতে ধরেন আমার 100K ফলোয়ার্স আছে, 100K মানুষ কি হুম, আমার হুম, সাথে আসবে, আসবে না। লেটস বি হুম, রিয়াল, হুম, লেটস বি রিয়াল, একবার অনেস্ট কথা বলি। আমার একটা ইভেন্টে আমার পোস্টার দেখলে কি 100K মানুষজনই আসবে? হ্যাঁ হয়তো ভালো লাগে যে দূর থেকে যে পোলারা কিছু একটা করতেছে জীবনে, হুম, বাট আসবে না তো আমার ইভেন্টে। সো আমার সোশ্যাল মিডিয়াতে ধরেন 500 জন আছে, আই নো ফর আ ফ্যাক্ট 500 জন আমার একটা ইভেন্ট দেখলে টিকিট কাইটা আমার ইভেন্টে আসবে। রাইট। সো দ্যাটস কোয়ালিটি। সো আই ফিল লাইক ওই হার্ড পার্টটার থ্রুতেই আই ফাউন্ড দি অথেন্টিক ভার্সন অফ মাইসেলফ, যে আমি অ্যাকচুয়ালি কি চাই জীবনে। হুম, হুম, সো হুম, থ্যাংক ইউ সো মাচ ফর দিস কোয়েশ্চেন। ও, রাইট। আমরা ওকে, এটা জিজ্ঞেস করে থাকি কঠিন মুহূর্তের বিষয়টা, কারণ এখান থেকে কিছুটা হলেও মোটিভেশন কিন্তু পাওয়া যায়, দর্শকরাও হয়তো পায়। তো শুনে ভালো লাগলো সত্যি। তো ফারুক, কন্টিনিউ। আচ্ছা ওকে, আমি কিন্তু আমরা মোটিভেশনাল স্পিকার না, আমি ডিমোটিভেশনাল স্পিকার। আমি ইচ্ছা মতো মানুষজনকে ডিমোটিভেট করতে পারি টিল দ্য পয়েন্ট যে তারা মোটিভেটেড হয়ে যায়। না, না, ইটস ওকে ভাই। আমরা আমাদের লাইভের একদমই শেষ করে চলে আসছি, সো আমি একদম লাস্ট কোশ্চেনের দিকেই চলে যাব। আমি স্ট্যান্ড আপ কমেডি নিয়ে কথা বলছিলাম, যে বাংলাদেশে বর্তমানে স্ট্যান্ড আপ কমেডি কিন্তু অনেক জনপ্রিয় হচ্ছে। আমরা দেখছি হ্যাঁ মানুষ কিন্তু টিকিট কেটে শো দেখতে যাচ্ছে, যেটা আমরা আজ থেকে আহ কত 1 বছর 2 বছর আগেও চিন্তা করি নাই যে স্ট্যান্ড আপ হ্যাঁ কমেডির একটা শো বাংলাদেশে হবে, যেখানে কেউ টিকিট কেটে শো দেখতে যাবে। সো বর্তমানে যারা স্ট্যান্ড আপ করতেছে, তো তাদের মধ্যে কাজ, মানে কাদের কাজ আপনার সম্ভাবনা আমার মনে হয় যারা ভালো করতেছে, এবং যারা আসলে করতে চায় কমেডি, মানে এই মার্কেটে যারা আসতে চায়, তাদের ক্ষেত্রে পরামর্শ কি থাকবে? আগে জানতে চাই যে কারা ভালো করছে বর্তমানে মনে হচ্ছে আপনার কাছে। আচ্ছা ভাই, আগে কারা ভালো করতেছে ওটা বললে একটু আউট অফ কনটেক্সট হয়ে যায়। মানে আমি হুম, যদি হুম, আগে আগে ব্র্যান্ড ক্যানভাস না বুঝে আগে আপনার পরিচয় দিতে থাকি যে আজকে আমরা একটা ইভেন্ট করতেছি, এটা নিয়ে এটা হইতেছে, হুম, আগে হুম, তো হুম, ব্র্যান্ড ক্যানভাস নিয়ে বলতে হবে যে আচ্ছা ব্র্যান্ড ক্যানভাস এরকম অলরাইট। কাজ করে, ওরা এই মানুষের ব্র্যান্ডিং করে, মানুষজনকে শিখাতে হুম, চায়, এই জন্য আমরা আজকে মিটিংটা করতেছি। সো একটা রাইট। সিকোয়েন্স আছে। সো আমি ওই ওকে, সিকোয়েন্সে ওকে, একটু শিওর। বলি কাইন্ডলি। সো হুম, ফার্স্টলি বাংলাদেশের স্ট্যান্ড আপ কমেডি হ্যাঁ নতুন করে রেলেভেন্ট, বাট এটা একদম নতুন না। আমাদের যে না। মেইন কমেডি হাউসটা ছিল এটা প্রায় 15 বছরের মতন ছিল। সো ইটস আ ভেরি লং জার্নি, অনেক মানুষজন আছে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা ইন্ডাস্ট্রির মায়েস্ট্রো বা গুরু বলা যায়, তারা অনেক বছর ধরেই করে, বয়সে সিনিয়র, আর মানে অনেক কমেডিয়ানস আছে। বাট এই যে রিসেন্ট যে শিফটটা, এটা ইজ বিকজ অফ দ্য সোশ্যাল মিডিয়া রেলেভেন্স এন্ড আমরা যে কন্টেন্টের দিকে আগাতে চাচ্ছি। যেরকম ইন্ডিয়াতে আপনি অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ানরা দেখবেন যে ইউটিউবে অনেক ভালো ফ্যান ফলোইং আছে, অনেক কন্টেন্ট আছে ইউটিউবে, হুম, খাইতে খাইতে আমরা অনেকেই দেখছি ইন্ডিয়ান স্ট্যান্ড আপ কমেডি, রাইট? বাট বাংলাদেশে ওইটা নাই। বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে মানে সব পুরো কমিউনিটির মানুষজন একত্রিত হয়ে এখন একসাথে যেহেতু মুভমেন্ট করতেছে, এখন ইটস মাচ মোর রেলেভেন্ট। আরেকটা জিনিস কন্টেক্সট দিয়ে রাখি যে আই এম নট আ স্ট্যান্ড আপ কমেডিয়ান, আই এম আ কমেডি ম্যাজিশিয়ান। সো দুইটা যে সিমিলার মনে হলেও ইটস নট ভেরি সিমিলার, বাট উই আর অল পারফর্মিং আর্টিস্ট। আমরা সেম রাইট। ইন্ডাস্ট্রিতে সেম স্টেজে আমরা সেম কন্টেক্সটে পারফর্ম করি। সো হুম, 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 কমেডি ম্যাজিশিয়ান হওয়ার রিজনটা এটাও একটু ইম্পর্টেন্ট, ইজ বিকজ আমি যখন ম্যাজিক করতাম আমার ম্যাজিক একটা বেশি সিরিয়াস হয়ে যেত, বাট আমি ওই যে জোক গুলা ল্যান্ড করাতে পারতাম না।
এখনো হয়তো পারি না, বাট ব্যাপারটা হচ্ছে ওই যে একটা ব্যাপার থেকে যে মাঝখানে কিছু গ্যাপ থেকে যায় আমার পারফরমেন্সে, এন্ড অ্যাজ আ পারফেকশনিস্ট আমার কাছে এটা একটু ইনকমপ্লিট মনে হয়, মনে হতো ভাই কিছু একটা মিসিং। সো দ্যাটস ওয়াই আই ওই যে আমার একটা নিজেকে চ্যালেঞ্জ করার একটা ব্যাপার থাকে না, আনকমফোর্টেবলটা ডিল করতে হবে। সো আমার আনকমফোর্টেবল স্টেপটা ছিল যে আচ্ছা স্ট্যান্ড আপ কমেডিয়ান তো আমার মতন ম্যাজিকের জিনিসপাতি ছাড়াই মানুষেরা হাসাইতেছে, 20 মিনিট স্টেজে হুদেই দাঁড়ায় আছে, তো আমার কাছে জোস লাগতো জিনিসটা। তো হুম, আমি আর কি এরকম কমেডি শোজে যেতাম এন্ড ইচ্ছা করে আমি জাস্ট কয়েকবার ট্রাই করেছি, কয়েকবার ট্রাই করতে করতে আমি নিজের স্ক্রিপ্ট লেখা শুরু করলাম। যখন ওই নিজেকে ওই ট্র্যাকটার মধ্যে আনতে পারবেন তখন অটোমেটিক গাড়ি আগাবে, বুঝছেন? সো আস্তে আস্তে দেখা যায় যে উইথ ট্রায়াল এন্ড এরর, অন্য মানুষকে দেখে তারপরে নিজের এক্সপেরিমেন্ট করতে করতে ইউ বিকাম আ ফানি ক্যারেক্টার, যে আপনি ম্যাজিক ছাড়াও, মানে আমি ম্যাজিক ছাড়াও আমি কিছু একটা করতে পারতেছি, আমি মানুষকে হাসাতে পারতেছি। এটা অনেকভাবে কাজে দিত, নট জাস্ট ইন মাই ম্যাজিক ক্যারিয়ার, ইভেন ইন মাই হোস্টিং ক্যারিয়ার। দেখা যাচ্ছে যে আমি যদি দু একটা পাঞ্চ লাইনও মারতে পারি, আমার 20 মিনিটের কমেডি সেট দরকার নেই, আমি যদি দু একটা পাঞ্চ লাইনও মারতে পারি, ওইটা দেখা যাচ্ছে যে অডিয়েন্সকে একটু 1 সেকেন্ডের জন্য হাসাচ্ছে বা অডিয়েন্সের এনার্জাইজ হুম, করতেছে, কানেক্ট করতে হেল্প করতেছে মানুষজনের সাথে, রাইট, একটু হিউমারাস হইতে সোশ্যাল সিচুয়েশনেও হেল্প করে। কতভাবে হেল্প করবে, দের ইজ নো লিমিট টু লার্নিং, রাইট? সো হুম, ওইটার কারণে আমি আই লেবেল মাইসেলফ অ্যাজ আ কমেডি ম্যাজিক অ্যাক্ট, কারণ কি আমার কাছে মনে হয় যে ম্যাজিক জিনিসটা অনেক সিরিয়াসলি দেখা হয়, এন্ড অত সিরিয়াসলি দেখা উচিত না। আমার মনে হয় যে একটু ব্যালেন্স করে আনা উচিত, এন্ড ইটস সিমিলার টু লাইফ অ্যাকচুয়ালি। সো আমার যে পারফর্মিং ক্রাফটটা ম্যাজিক, ওইটাকে আমি আমার লাইফের সাথে আর কি তুলনা করে দেখি মোস্ট অফ দ্য টাইম, যে লাইফকে আমরা যেভাবে ডিল করি আমি আমার শোটাকেও আমার অ্যাক্টটাকেও আমি ওইভাবেই ডিল করি, যে কিছু পার্ট সিরিয়াস থাকবে, কিছু পার্ট হিউমারাস ফানি থাকতেই হবে, এছাড়া ব্যালেন্সটা আসবে না। বুঝতে পারছেন ভাই? সো এখন জি, আসি জি, জি, হচ্ছে দ্য ক্যারেক্টার্স ইন দিস। তো দ্য ক্যারেক্টার্স আর বেসিক্যালি অনেক লেয়ার্স এ আছে, কিছু অনেক সিনিয়র হুম, মানুষজন আছে, কিছু মিড রেঞ্জের আছে, কিছু এন্ট্রি লেভেলে আছে, মানে আমার ফ্রেন্ড সার্কেলে আমার মতো যারা মাত্র মার্কেটে পাড়া দিয়েছে। সো হুম, আমার ক্ষেত্রে দ্য only fact that we are having this conversation is because আমার ফ্রিকোয়েন্সি অনেক বেশি। আমার হুম, সিরিয়াসলি আমার বাসায় বসে থাকতে ভালো লাগে না, আমার রুম আপনার ভালো হুম, লাগতে পারে, বাট আমার রুমে বসে থাকতে ভালো লাগে না। আমার বাইরে কিছু হুম, একটা করতেছি তখন আমার ভালো লাগে। ইভেন শুক্রবার হুম, আমার একটা বলতে পারেন আমার একটা সমস্যা আছে, আমি শুক্রবার ঘুম থেকে উঠা যখন মানুষের হুম, মনে করে রেস্ট করতেছি, ভালো লাগতেছে অনেকদিন পর শুক্রবার, আমি শুক্রবার সকালবেলা উঠে আমার বিরক্ত লাগে যে আমি বাসায় কেন বসে আছি। হুম, সিরিয়াস, আমি আমি একেবারে অনেস্ট পার্সপেক্টিভটা শেয়ার করলাম। এটা আই হুম, থিঙ্ক কোনো সমস্যা বা কিছু একটা, বাট হ্যাঁ আমি না, টাইম টু টাইম নিশ্চয়ই, রেস্ট নেই। সো হুম, বেসিকলি দ্য আইডিয়া ইজ যারা কমেডিয়ান আছে সবাই ডিফারেন্ট লেয়ার্স এ ভালো করতেছে, বাট দ্য পয়েন্ট ইজ যে আপনি যতই বেশি ট্যালেন্টেড হন না কেন, অনেক ট্যালেন্টেড মানুষ আছে যাদের নাম এখন নিলে মানে এটা একটা কমেডি অ্যাক্ট হয়ে যাবে, and পরে কিছু ঝামেলাও হয়ে যেতে পারে, বাট আমি নাম ওইভাবে হুম, নিব না। বাট আই ফিল লাইক যে সবার ভিতরে একটা ইউনিকনেস আছে ভাই, এটা হুম, এমন না হুম, যে বলার জন্য বলতেছি, সবারই একটা ডিফারেন্ট পোটেনশিয়াল আছে। যেরকম একটা মানুষ আছে, আমাদের একজন দীপ্ত ভাই আছে, দীপ্ত ভাইয়ের একটা স্টাইল আছে যে একটা জোক বলার পরে বলে যে আচ্ছা ফার্স্ট জোক ডান, একটা এক্সাম্পল হুম, দিলাম, বুঝছেন? ফার্স্ট আচ্ছা, জোক ডান, মানে এটা কিছুই হুম, না, মানে খুদাই বলতেছে, বাট একটা ব্যাপার আছে না যে ডেলিভারিটার যে একটা কনটেক্সট, সো ওই রাইট, জিনিসটা অনেক মজার, যে এটা কিন্তু তার পার্সোনালাইজড একটা স্টাইল, যে একটা জোক বলবে ফার্স্ট জোক ডান, ওইটাতে অডিয়েন্স আসে আর অডিয়েন্স ওইটা অ্যান্টিসিপেট করে। আবার কিছু মানুষজন আছে যেরকম আমাদের তরু ভাই, অ্যাবসলুট লেজেন্ড, এখন মালয়েশিয়াতে শো করতেছে ভাই, মানে তরু ভাই অন টপ অফ দ্য লিস্ট, বুঝছো? হুম, মানে হুম, আমাদের একটা ব্যাপার আছে যে তরু ভাই স্টেজে ওঠার পরে কেউ স্টেজে উঠতে পারবো না, কারণ কি ওকে, সম্ভব না ভাই ওইটার পরে স্টেজটারে মানে আবার ইয়া করা, মানে ব্যাক আনা, ওইটার পরে নিজের একটা পারফরমেন্স দিয়ে ওইটারে টপ করা, ওইটা সম্ভবই না। আপাতত বাংলাদেশে কোনো কমেডিয়ান নাই ওইটা পারবে, এটা সবাই এডমিট হুম, করে। তরু ভাই ইজ আ ন্যাচারাল ট্যালেন্ট এন্ড হি ইজ রিয়েলি হার্ড ওয়ার্কিং মাশাআল্লাহ। সো তরু ভাইয়ের একটা ব্যাপার আছে যে তরু ভাই যদি একটা অ্যাকসেন্টে কথা বলে না, আমি ওই অ্যাকসেন্টটা পারবো না, বাট তরু ভাইয়ের অ্যাকসেন্টটা যদি আমি কথা বলি, মানে তরু ভাই যে খালি মুখটা খুললেই মানুষজন হাসে দেয়, ওইটা আবার তরু ভাইয়ের স্টাইল, তরু ভাই যা মন চায় বলতে পারে, ওটা ইট ডাজন্ট হ্যাভ টু বি স্ট্যান্ড আপ কমেডি, বাট তার যে ডেলিভারিটা ওইটা অনেক ইয়া হুম, করে। সো আই ডোন্ট থিঙ্ক এটা অনেকটা ডেমোক্রেসির মতন হয়ে যায়, যেরকম ডেমোক্রেসিতে দেখা যায় যে একটা মানুষ অনেক এডুকেশন ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা ভোট দিচ্ছে, আরেকটা মানুষ ধরেন কোনো আউট অফ কনটেক্সট ওর টাকা দিয়ে ভোট দেওয়া হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে হুম, হুম, ডেমোক্রেটিকলি দুইটা ভোটের দাম মানে ভ্যালু আমরা সেম দিচ্ছি, কিন্তু মানে রিয়েলিস্টিকলি এটা কিন্তু জাস্টিস না বা জাস্টিফাইড না। হুম, আই থিঙ্ক আমরা সবাই এখানে এগ্রি করি এটাতে। সো আই থিঙ্ক আমরা যদি রাইট, বেস্ট বলতে চাই, তো এখানে অনেক কনটেক্সট, অনেক ভ্যালুয়েশন, অনেক ব্যাকগ্রাউন্ড এন্ড ইনফরমেশন, পারফরমেন্স স্টাইল, অনেক কিছু ম্যাটার করে। সো বেস্ট ভাবে হুম, বলবো না, আই থিঙ্ক সবাই ভালো আছে, জাস্ট একটা
ইনসাইট দিতে চাই। এটা হচ্ছে আই ফিল লাইক যে রাদার দেন এটার ফ্রিকোয়েন্সি বাড়ানো, এটাকে প্রপারলি কিভাবে মার্কেট করা যায় বা কিভাবে প্রপারলি হুম, এটার কন্টেন্ট বানানো যায়, কোয়ালিটিতে ফোকাস দিতে হবে এট সাম পয়েন্ট। সবসময় হুম, হুম, কোয়ান্টিটিতে আসেও না, কোয়ালিটি হুম, এন্ড হুম, কোয়ান্টিটির ব্যালেন্সটা বুঝতে হবে। যেরকম আমার জন্য আই নিউ মাই ওন কোয়ালিটি, এটার জন্য আমি কোয়ান্টিটি বাড়াতে পারছি। কিছু হুম, মানুষজন যে দেখা যাচ্ছে যে ম্যাজিক একটু অ্যাকসেপ্টেবল না, কিন্তু স্ট্যান্ড আপ কমেডি কিন্তু অতটা অ্যাকসেপ্টেবল না। যেরকম ম্যাজিক রিলিজিয়াস অ্যাসপেক্ট একটা সমস্যা করে, কিন্তু আমি যে ইন্ডাস্ট্রিটা আমাদেরকে টাকা দিচ্ছে, কর্পোরেট ইন্ডাস্ট্রি যেখানে আমি কাজ করতেছি, ওখানে কিন্তু ম্যাজিক এন্ড হুম, হুম, হোস্টিং এর একটা মানে ব্যাপার আছে। ওখানে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি এখনো ওয়েলকাম না, কারণ কি উল্টা পাল্টা কথা বললে কন্ট্রোভার্সি হয়ে যাবে। So হুম, আপনার ওভারঅল ডাইনামিক্সটা বুঝতে হবে যে ভাই হয়তো দেখা যাচ্ছে যে আমারটা বেশি ভিজিবল, কারণ কি আমি ওই অ্যাক্সেসটা পেয়েছি যেটা স্ট্যান্ড আপ কমেডিয়ানরা হয়তো পেত না। আবার স্ট্যান্ড আপ হুম, হুম, কমেডিয়ানসরা যে অ্যাক্সেস পেয়েছে ওটা আমি হয়তো পেতাম না। হুম, হুম, ইউ হুম, গেট মাই পয়েন্ট? সো স্ট্যান্ড আপ কমেডিতে আমি একটা জিনিস নোটিস করছি যে দে আর ভেরি টেরিটোরিয়াল। টেরিটোরিয়াল না হয় ইট হ্যাজ টু বি মোর অফ আ কোলাবোরেশন। এন্ড হুম, মানে হুম, যেরকম ম্যাজিশিয়ানদের আমি কয়েকটা লিমিটেড অ্যামাউন্ট অফ জিনিসই করতে পারবো। যেরকম ধরেন ভাই আমি হয়তো একটা ফ্লাওয়ার এখানে অ্যাপিয়ার করাইতে পারি, বা ওইটা ডিসঅ্যাপিয়ার করাইতে পারি, বা ধরেন আমি আপনার মাইন্ড রিডিং করে আপনি কি ভাবতেছেন ওইটা বের করে দিতে পারি, বা ধরেন আমি আহ, এই কয়টা মানে ট্রান্সপোজিশন, মানে হয়তো আমার এই হাতের এই রিংটা এই আঙ্গুল থেকে এই আঙ্গুলে চলে গেল, ট্রান্সপোজিশন বলে এটা। সো এই কয়টা থিমের বাইরে কিন্তু ম্যাজিক পসিবল। ম্যাজিক অনেক ইম্পসিবল একটা জিনিস মনে করে, কিন্তু এটার কিছু ফাউন্ডেশনাল এলিমেন্ট আছে যেটার বাইরে যাওয়া পসিবল না। আই হোপ আপনি বুঝতে পারছেন আমি কোন অ্যাসপেক্টে হুম, বলতেছি। সো বাট দেন অ্যাগেন আমরা যখন ম্যাজিশিয়ানরা অনেকজন একসাথে পারফর্ম করি, আমরা কিন্তু দেখা যায় যে দুই তিনটা ম্যাজিশিয়ান প্রেডিকশন ট্রিক করতেছে, দুই তিনটা ম্যাজিশিয়ান একটা অ্যাপিয়ারিং ট্রিক করতেছে বা একটা ডিসঅ্যাপিয়ারিং ট্রিক করতেছে। তো তখন কেমনে জিনিসটা কাজ করে, তখন তো আমরা কম্পিটিটরস হয়ে যাই, রাইট? টেকনিক্যালি যে ভাই আমিও তো সেম টাইপের ট্রিক করতেছি, আপনি কেন ওইটা করবেন? বাট দ্য মেইন অ্যাসপেক্ট ইজ যে ভাই আপনি অ্যাজ আ পার্সন তো ডিফারেন্ট। মানে ধরেন আমার থেকে বয়সে বড় যিনি, উনি একভাবে পারফর্ম করবে, আমি একভাবে পারফর্ম করবো। আমি হুম। দিন সেম জিনিসটাই করতেছি, বাট ভাই ট্রাস্ট মি আপনি না, আমাদের ম্যাজিক সবারই কিন্তু নিজস্বতা আছে, রাইট? হ্যাঁ। ট্রাস্ট মি ভাই আপনি আমাদের একটা ম্যাজিক শোতে আসেন, হুম, আমাদের 10 জন সেম ট্রিকটা করবো, বাট ডিফারেন্ট ভাবে হুম, করবো, আপনি করতে পারবেন না যে সেম ট্রিক করছে। ওকে, সিরিয়াস। সো আই ফিল লাইক ইন্টারেস্টিং। যে ওই একটা অ্যাসপেক্ট কমেডিতে এখনো মিসিং। মানে এটা একটু হুম, শুনতে খারাপ শুনতে মনে হচ্ছে, বাট হয়তো জিনিসটা একটু ওইভাবে আমার কাছে প্রেজেন্টেড হয়েছে যে দেখা গেছে হুম, যে একজন পলিটিক্যাল যোগ করলে আরেকজন পলিটিক্স রিলেটেড যোগ করলে ওটা পছন্দ করে না, মনে করে যে ভাই তুমি তো আমারটা ইয়ে করে দিচ্ছ। হ্যাঁ, এটা একটু আনকমফোর্টেবল হইতে পারে, হুম, বাট আই ফিল লাইক যে দিন শেষে ফিডব্যাকটা অন্য মানুষকে না দিয়ে নিজেকে দেওয়া উচিত। এটা একটা। হুম, হুম, আরেকটা জিনিস হচ্ছে হলো মানে দে নিড টু ইভলভ ইনটু মানে সেপারেট এন্টিটিস। মানে দেখা যাচ্ছে যে হ্যাঁ কমিউনিটি হিসাবে শো করতেছে, অনেক জায়গায় ইয়া করতেছে, বাট পার্সোনাল ব্র্যান্ডিংটার উপরে ফোকাস করতে হবে। কারণ দিন শেষে দেখা যাচ্ছে যে আপনার প্রতিষ্ঠানটা থাকুক না থাকুক, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যদি থাকে ইউ ক্যান স্টার্ট ফ্রম জিরো অল ওভার। সো ওই পার্সোনাল রাইট, ব্র্যান্ডিংটা যত বেশি করে করা যাবে, ইটস নট লাইক যে ভাই একটা বড় ইভেন্ট করছি, একটা বড় ইভেন্ট করার পরেও মানে হাউ মাচ মানি ডিড ইউ মেক আউট অফ ইট, ওইটাও একটা লং টার্ম হিসাব করা লাগবে। কারণ কি ইউ আর ইনভেস্টিং ইউর টাইম মানি এনার্জি অনটু দিস প্রফেশন, রাইট? হুম, 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 আমি আমার একাডেমিক স্যাক্রিফাইস করে আমি ম্যাজিক করতেছি, সো অবভিয়াসলি দিস হ্যাজ টু গিভ মি সাম মনিটারি ভ্যালু, রাইট, রাইট? রাইট। না, যাই হোক, মনিটারি ভ্যালু না দিলেও ওইটা যাতে অ্যাটলিস্ট একটা ভ্যালু দেয় যেটা আমার লং টার্ম কম্পাউন্ড করবে। যেরকম ইভেন্ট টুডে আমার রেকগনিশন থাকুক, আমার ব্যাকগ্রাউন্ড সলিড থাকুক, আমার কোয়ালিটি ভালো থাকুক, আই উইল স্টিল ডু ইভেন্টস ইন এক্সচেঞ্জ অফ ভ্যালু। সবসময় টাকা আগে না। মানে আমার ভ্যালুটা এমন আনডিনায়েবল পর্যায়ে আমি নিয়ে যাব যেখানটায় মানুষজন আমাকে টাকা দিতে বাধ্য। মানে ভাই নাইন ভাই আমি এটা বলেই শেষ করি যে ধরেন আপনাদের দুজনকে আমি বললাম যে ভাই আপনি এই সেশনটা করার জন্য আপনাদের দুজনকে আমি একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন হিসেবে একটা ক্রেজ দিব, হুম, রাইট? ওই ক্রেজটা হুম, অর্জন করতে একটা ভাল লাগতেছে না যে ভাই আমি তো ইভেন্টটা হোস্ট করছি, আমার তো আই ডিজার্ভ রাইট, ইট। রাইট, বাট ভাই ওই সেম ক্রেজটা কিন্তু আপনি 500 টাকা দিয়ে আপনি নিউজের থেকেও বানাতে পারবেন, সেম এক্স্যাক্টলি, সেম লোগো। রাইট, রাইট, বাট রাইট। ওই মানে আর্ন অ্যাচিভ করার যে একটা ব্যাপার থাকে, রাইট, হ্যাঁ। আয় করার যে হুম, ব্যাপারটা থাকে, সো ওইটা হুম, বাইর করে আনতে হবে। ওইটা বাংলাদেশের মানুষজন যখন পাওয়া যায়, টাকা পাওয়া যায়, তখন ওই জিনিসটা ভুলে যায়। বাট আপনি রাইট, মানে হোয়াট এভার ইউর প্যাশন ইজ,
হুম, একটা জিনিস যেটা আপনাকে অন্য 10টা মানুষ উইথ প্যাশন থেকে ডিফারেন্সিয়েট করবে, ওটা হচ্ছে ইউ হুম, নিড টু বি এবল টু ডু হোয়াট এভার ইউর প্যাশন ইজ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ ফর ফ্রি। এটা যত হার্শ শুনাইতে পারে, যত ইররেলেভেন্ট বা অনেক ডাম একটা লজিক শুনাইতে পারে, বাট দিস ইজ দ্য ওয়ে আউট। সিরিয়াসলি, আপনি ধরেন আপনার কাছে অনেক টাকা আছে নাহিদ ভাই, আপনি যদি হুম, ধরেন বলিউডে গিয়ে আপনি একটা ফিল্ম বানাইতে চান, সব মানে আম্বানিদের মতন সব অ্যাক্টর, হলিউড অ্যাক্টরে আপনার বাজেট আছে, বাট দিন হুম, শেষে আপনার প্রোডাকশনটা কিন্তু মানে যারা এক্সিস্টিং ডিরেক্টর আছে তাদের থেকে ভালো হবে না। হুম, দুনিয়ার হুম, হুম, সবচেয়ে হাইয়েস্ট বাজেট ফিল্ম বানাইলেও হবে না, কারণ কি দে ডু ইট আউট অফ প্যাশন, নট ফর মানি। ইউ আর ডুইং ইট ফর মানি, দ্যাটস দি অনলি right, ডিফারেন্স। right. উই এবং একটা আপনি যে ইয়ার কথা এক্স্যাক্টলি ভাই জি, হুম। হ্যাঁ, হ্যাঁ, এবং that's it, আপনি that's it. মানে যে পার্সোনাল ব্র্যান্ডিং এর কথাটা বলেন, পার্সোনাল ব্র্যান্ডিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখন। আমরা একটা জিনিস মানে মানে আমাদের ভুল বোঝাবুঝি হয় বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় যে পার্সোনাল ব্র্যান্ডিং করলে অনেকে মনে করে শো অফ করতেছে, টু বি অনেস্ট। বাট এই পার্সোনাল ব্র্যান্ডিং কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি একটা কাজ করতেছেন, যেমন আমি নাহিদ, আমি যে লেখালেখি করছি, ফিল্ম মেকিং করতেছি, আহ চিটাগাং একটা মানুষ কি হয়ে জানবে যে আমি এক্সিস্ট করি, যে ঢাকার একটা ছেলে, বা আমি বা আদর ভাই যে ম্যাজিক করতেছে, কি হয়ে যাবে? তোমাকে তো ব্র্যান্ডিং নিজে করতেই হবে। তো এই জিনিসটাকে অনেকে মনে করে যে শো অফ, বাট এটা কিন্তু আসলে শো অফ না, এটা একটা টার্ম যে পার্সোনাল ব্র্যান্ডিং। সেই বিষয়টা একটা নিয়ে জিনিস আমাদের আমি নিয়ে কাজ অ্যাড করা করতে উচিত। চাই, থ্যাংক ইউ নাহিদ ভাই, আমি সরি একটু বেশি সময় নিচ্ছি and বারবার ইন্টারাপ্ট নো নো করতেছি। প্রবলেম, নো প্রবলেম, গো আহ, প্লিজ। একটা অ্যাসপেক্ট আমার কাছে মনে হলো যে মানুষজন যেরকম এই যে ক্রিয়েটার, হুম, হুম, অন্টারপ্রেনার, ইনফ্লুয়েন্সার বলতে পারেন, তারপরে হুম, হচ্ছে হলো কি বলবো, ক্যারিজম্যাটিক, তারপরে হচ্ছে হুম, হলো ব্র্যান্ডিং, মার্কেটিং, হুম, এই ওয়ার্ড গুলা বাংলাদেশে পচায় ফেলেছে। সত্যি কথা, হুম, রাইট। ক্রিয়েটার ওয়ার্ডটা শুনলে কি আপনার ভালো লাগে? সত্যি কথা বলেন, অনেস্ট কথা বলেন আমার, ক্রিয়েটার ওয়ার্ডটা শুনলে কি ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগাইতে আপনি হয়। ভালো লাগাইতে হয়, বাট ভালো তো লাগে না রাইট, ভাই। লেটস বি রাইট, রিয়েল, লেটস বি রিয়েল। রাইট। আপনার কি ইভেন্ট ওয়ার্ডটা শুনলে ভালো লাগে? বিরক্ত লাগে? আপনার কি অন্টারপ্রেনার শুনলে ভালো লাগে? মনে যায় যে ভাই তুই আয়, তোর গালের মধ্যে একটা থাপ্পড় লাগে জুড়ে। ভাই, ফেসবুকে যতগুলো ক্রিয়েটার ততগুলো অন্টারপ্রেনার, সিইও হোক, সিইও হোক, হ্যাঁ হয়তো ভালো আছে, হয়তো টাকা আসতেছে, বাট ওই যে ব্র্যান্ডিং এর কনসেপ্টটা মানুষজন ভুল বোঝে, বুঝছেন? মানে আপনাদের ব্র্যান্ডটার নামই হচ্ছে ব্র্যান্ড ক্যানভাস, হুইচ ইজ আ গুড থিং। সো এখানটা আই থিঙ্ক একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর একটা অনেক বড় একটা সুযোগ থেকে যায়, যত বেশি এটার অপরচুনিটি থাকে। সো এভরিথিং ইজ আ ডাবল এজ সোর্ড। তো আমার কাছে মনে হয় যে যত বেশি অপরচুনিটি জিনিসটা, তত বেশি এটার স্কোপস আছে মিসআন্ডারস্টুড হওয়ার। আই থিঙ্ক আই এম মেকিং সেন্স। রাইট। সো ব্র্যান্ড ক্যানভাসে ব্র্যান্ডিং এর মানেটা মানুষজন মনে করে অ্যাওয়ারনেস বা জিনিসটাকে রিফ্লেক্ট করা, জিনিসটাকে যতখানি মানে কি করবো, কালারফুল বানানো। আপনাদের কি ডেফিনেশন বন্ধুদের কাছ থেকে শুনি? জয় আপু, আপনি একটু বলুন কাইন্ডলি, ব্র্যান্ডিং কি মনে হয়? জি ভাইয়া, কি বলেছেন? ব্র্যান্ডিং আপনার কাছে কি, যদি এক লাইনে বলতেন? আমি তো এই বিষয়ে অভিজ্ঞ না, তাও যদি বলি যে নিজের পার্সোনালিটিকে প্রকাশ করা, কোন মানে ইন আ ট্রু ওয়ে আচ্ছা, ইজ ব্র্যান্ডিং। পার্সোনালিটি হলে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য পার্সোনালিটি প্রকাশ করা, ব্র্যান্ডের ক্ষেত্রে হলে ব্র্যান্ডের ফিচার্স গুলাকে ফুটায় তোলা, ওইটা হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ডিং। আচ্ছা, রাইট, রাইট। আর নাইট ভাই আপনার অপিনিয়ন সেম? অলমোস্ট সেম। যদি ব্র্যান্ডের ক্ষেত্রে হয়, আমি আমার একটা ব্র্যান্ড আছে, সে ব্র্যান্ডে যদি আমি ভ্যালু ক্রিয়েট করতে চাই, তাহলে যেই আহ, মানে বিষয়টা আসলে কি, একটা আমি যে কোনো একটা ব্র্যান্ড হইতে পারে, ওই ব্র্যান্ডটা আসলে কি, এর ওইটা ভ্যালু ক্রিয়েট বোঝানো, করা বা ওইটা সামথিং, বোঝানো হচ্ছে এটাকে ব্র্যান্ড। বোঝানো, ওটাকে ছড়িয়ে দেওয়া, রাইট। হ্যাঁ। আবার দিন শেষে আমি ধরেন আমি আপনাকে একটা ব্র্যান্ড বুঝাইলাম, যে ধরেন ভাই হুম, নাইকি, একটা এক্সাম্পল দিই, আমি আপনার কথাটাকে নাইকি। অ্যান্সারটাকে ডিসরিগার্ড করে দিচ্ছি না, আমি জাস্ট একটা কাউন্টার প্রপোজাল দিচ্ছি। ধরেন নাইকি, হুম, হুম, ভাই নাইকি হচ্ছে জুতা বানায়, ওরা মানে অনেক হুম, টপ ক্লাস কোয়ালিটি, ওদের উপরে মানে হুম, স্পোর্টস ওয়্যারে কেউ কোয়ালিটি দিতে পারতেছে না, ওরা CR7 হুম, এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে রাখছে। ওরা হচ্ছে হুম, হলো অনেক টাইপের জুতা বানায়, ওরা মানে অ্যাথলেটিক্স এর সব জামা কাপড়, শার্ট প্যান্ট সব টাইপের জিনিস বানায়। আপনি যে কোনো হুম, স্পোর্টের জন্য নাইকির কাছে যেতে পারবেন, ঠিক আছে? হুম। বাট ডাজ দিস জাস্টিফাই নাইকি কেন একটা ব্র্যান্ড? অন্য সব ব্র্যান্ডও তো এটা করতে পারবে, বাট ওয়াই ইজ নাইকি আ ব্র্যান্ড? আমি আপনার এক্সাম্পলটা দিয়ে কিন্তু বুঝতে পারি যে ওদের সব হুম, ফিচার আমি তুলে ধরতেছি, বাট দ্যাট ডাজন্ট ডিফাইন ব্র্যান্ডিং। হুম। আহ, ওরা সেই ইয়ার পিছনে নিয়ে কাজ করতেছে, যে বাকি বাকি 10 জনের চাইতে কিছু আলাদা তারা করতেছে ডেফিনেটলি। এই এবং যে ইউর তাদের অন দ্য রাইট ট্র্যাক, ইউর অন দ্য রাইট ট্র্যাক। এবং যেরকম তাদের ভিশনটা ক্লিয়ার, তাদের ভিশনটা ক্লিয়ার, তারা আসলে কি চায়।
দে নো দ্যাট ভেরি ওয়েল যে আমরা আসলে কি করতে চাই। আমরা এটাকে একটা ব্র্যান্ডকে করার জন্য যেমন তারা CR7 কে আনছে, জানে যে CR7 মানুষের একটা ইমোশন, অনেকে ফ্যান ফলো আছে। তো CR7 যখন নাইকি পড়বে, সেই লোগোটা যখন দেখাবে, তখন কিন্তু আমি আপনি যারা CR7 এর ফ্যান, তারাও কিন্তু সেই কাজটা করবে। এটা হ্যাঁ আমাদের হ্যাঁ সাইকোলজি থেকে অটোমেটিক চলে আসে, রাইট? definitely. So you're on the right track. So I think Joy Apu, you can catch up. এখন বুঝতেছেন যে আমরা কি নিয়ে কথা বলতেছি অ্যাকচুয়ালি। সো এই এই ডিরেকশনটা আছে না, এটা ঠিক আছে না ভাই। ব্র্যান্ডিং মানে এটা আমার কথা না, এটা দিস ইজ সামথিং আই লার্ন ফ্রম অল অফ দ্য ইন্ডাস্ট্রি এক্সপার্টস। আমার নেটওয়ার্কে আমি যাদের সাথে অ্যাক্সেস পেয়েছি আলহামদুলিল্লাহ, সবার কাছ থেকে আমি সিমিলার একটা অ্যান্সার পেয়েছি। ব্র্যান্ডিং ইজ দ্য রেজাল্ট ইউ শো। আর কোনো কিছু ব্র্যান্ডিং এ ম্যাটার করে না। দিন শেষে আমরা সবাই অনেক সেলফিশ। সো আমি যখনই একটা মানুষকে দেখতেছি, একটা ব্র্যান্ডকে দেখতেছি, আমি দেখতেছি এই ব্র্যান্ডটা আমাকে কি করতে পারবে, এর বাইরে দুনিয়ার কোনো কিছু আমার কাছে ম্যাটার করে না। আমি কয়জন মানুষকে ইম্প্যাক্ট করতেছি, কয়জন মানুষকে কি করতেছি, এটা ম্যাটার করে না। আমার ম্যাটার করে এই ব্র্যান্ডটা নিয়ে আমি কয়জন মানুষকে ইম্প্যাক্ট করতে পারতেছি, এই ব্র্যান্ডটা নিয়ে আমার আত্মীয় স্বজন আমার বাসায় কি হইতেছে। আমি ধরেন আরএফএল থেকে একটা ইয়া কিনলাম, আমার বাসায় এটা পাগের ঘরে আমি রাখতে পারবো। আমি ধরেন ইয়া থেকে একটা সোনির টিভি কিনলাম, আমার বাসার মানুষজন সোনির টিভিটা দেখা ইয়া হবে। সো আমি রেজাল্টটা খুঁজি হবে। দ্যাটস হোয়াট ব্র্যান্ডিং ইজ। ব্র্যান্ডিং অনেক মিসআন্ডারস্টুড একটা কনসেপ্ট। সো মানুষজন যখন এসে বলে যে ভাই আই এম দ্য সিইও, ওরকম আমি এটা করছি, আমি এটা করছি, আমার এই অ্যাকমপ্লিশমেন্ট আছে, আমি এটা শিখছি, আমার এই ক্রেডিবিলিটি আছে, হ্যাঁ সব ঠিক আছে, দ্যাটস নাথিং রং। ওইটা আপনার রেজাল্ট না, বা আমার পার্সপেক্টিভ ওইটা রেজাল্ট না। যেরকম আমি যদি আমার ফোনটা ধরি, আপনি আমার ফোনের ব্যাক সাইড দেখতেছেন, আমি আমার ফোনের ফ্রন্ট সাইড দেখতেছি, একটা ক্লাসিক এক্সাম্পল। সো সেম জিনিস দুই পার্সপেক্টিভ থেকে ডিফারেন্টলি দেখে। সো আমার পার্সপেক্টিভ থেকে আমি কি রেজাল্টটা দেখবো, ওইটা হলো ব্র্যান্ডিং। সো এটা পার্সোনাল কনটেক্সটে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি এটা অর্গানাইজেশন কনটেক্সটে অ্যাপ্লাই করতে পারেন। এই যে আজকের যে এই রিফ্লেকশনটা বা এই সেশনটা নিলাম না, এটার মেইন পারপাসটা কি? Why do you call it brand canvases লাইভ শো? কারণ কি এখান থেকে কিছু মানুষজন কিছু মেসেজ এক্সট্রাক্ট করতে পারবে। এটা কিন্তু আমাকে হাইলাইট করতেছেন, এটা কিন্তু প্যাসিভলি, এটা কিন্তু ব্যাক এন্ডে। কিন্তু ফ্রন্ট এন্ডে কি এখান থেকে এই যে 1 ঘন্টা যে সময় কাটালাম, এটা যাতে ওয়েস্ট না যায়। একটা মানুষ, আপনিও কিছু শিখছেন, আমিও কিছু শিখছি, দর্শক যারা দেখতেছে তারাও কিছু শিখতেছে। এটাই হচ্ছে ওভারঅল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যদি কিছু বলা আছে শেষে, আমরা একদম শেষে চলে এসেছি, আমরা শেষ করতে হবে। I just want to give one message to whoever this is watching, and I feel like যে এই পর্যন্ত দেখেছেন, I feel like তার মানে কোনো একটা ইন্টারেস্ট নিয়ে দেখেছেন। সো একটা মেসেজ আমি দিতে চাই, you don't, দুইটা মেসেজ অ্যাকচুয়ালি। You don't have to listen to people close to you, listen to people who are closest to your dreams. সবার থেকে যে মানুষগুলো সবচেয়ে কাছে আছে, ওই মানুষদের কথা শুনে জীবনে আপনি কোথাও আটকাবেন না। অলওয়েজ বি গ্রেটফুল টু দ্যাট অ্যাজ ওয়েল। এন্ড লাস্টলি, আপনি যখন পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল মানুষজনকে স্টাডি করেন, তাদের লাইফ স্টোরি স্টাডি করেন, তাদের স্ট্রাগল স্টাডি করেন, তারা কি করছে, তারা কি মাইন্ডসেট নিয়ে করছে, ভাই বিল গেটস বিদেশে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে, ডিফারেন্ট একটা সিনারিওতে, ডিফারেন্ট প্যারেন্টস নিয়ে, ডিফারেন্ট স্কুলিং নিয়ে, ডিফারেন্ট এডুকেশন নিয়ে বড় হয়েছে। আপনার মরে গেলে ওইটার সাথে কনটেক্সট বা সিচুয়েশন মিলবে না, 1% মিলবে না। জাস্ট একটা জিনিসই মিলবে, দুজনই মানুষ, দুজনেরই ড্রাইভ আছে কিছু একটা করার, এর বাইরে কিচ্ছু মিলবে না, ট্রাস্ট মি। আপনি যখন পৃথিবীর বড় বড় মানুষজনকে স্টাডি করবেন, আমি পার্সোনালি পছন্দ করি, আমার অনেক ফেভারিট মানুষজন, মেন্টরসদের এখানে লাইফ স্টোরি আছে, কোটস আছে। দিস আর পিপল ফ্রম মাই লাইফ এন্ড অলসো সেলিব্রিটি পিপল, মানে যাদেরকে আমরা ফলো করি, বিল গেটস, ওয়ারেন বাফেট, এরকম মানুষজন। সো এদের লাইফ স্টাডি করতে করতে এগুলো আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করতে পেরেছি। আর তখন আমি একটা কমন লাইন পেয়েছি যে আচ্ছা, এদের সবার মাঝখানে একটা জিনিসই সিমিলার। এটা অনেক সিম্পল একটা জিনিস, এটা কখনো কেউ চিন্তা করে না, বাট দিস জেনুইনলি ওয়ার্কস। আপনি আলেকজান্ডার থেকে শুরু করে বিল গেটস, তারপরে স্টিভ জবস, যত সাকসেসফুল মানুষের লাইফ স্টোরি আমার সামনে এনে দিবেন, তাদের আর আমাদের মাঝখানে একটাই ডিফারেন্স, জানেন? They know more people than us. Right. They know more people than us. আপনি একটা সাকসেসফুল মানুষের নাম বলেন, কোন একটা ব্যাংকের এমডি, বা এই যে ডন ভাইকে নিয়ে কথা বলতেছি, ডন ভাই তো অবশ্যই আপনার আমার থেকে বেশি মানুষ চিনেন। হিউম্যানস আর সোশ্যাল বিংস। আমরা কিন্তু এখন সোশ্যাল, মানে দুনিয়াটা এতটা উল্টা ঘুরে গেছে বা এত নেগেটিভের দিকে চলে গেছে যে কত মানুষ আমাকে চিনে, ওইটা নিয়ে আমি প্রাউড ফিল করতেছি। এটা কিছু নাই ভাই,
আমি কত মানুষকে চিনি, দ্যাটস ওয়্যার দ্য রিয়েল সাকসেস ইজ। কেউ এটা ভাইবাও দেখে না, মানুষজন এটা চিন্তাও করে না, এন্ড যখন এটা নিয়ে আপনি অ্যাকচুয়ালি চিন্তা করবেন, ইটস দ্য সেম। আমি এখান থেকে কেন আসছি, আমার ব্যাচমেটদের থেকে আই ক্যান কনফিডেন্টলি সে আমি বেশি মানুষজনকে চিনি। দ্যাটস ইট। কি শিখছি না শিখছি ওটা পরের ব্যাপার, বাট ওই যে শিখার যে চিনার যে একটা ব্যাপার আছে না, ওইটাই আপনার লাইফটাকে চেঞ্জ করে দিবে। মানে দেখা যাবে যে আপনি, টু বি অনেস্ট, এখানটা আই থিঙ্ক আমরা সবাই এগ্রি করবো, বাসায় বসে বা অনলাইনে যারা দেখতেছে, রিয়েল লাইফ থেকে কিন্তু বেশি শিখছে একাডেমিক্স থেকে, তাই না? এটা রাইট। তো সবার জন্য বাস্তব। কেমনে শিখছে? রিয়েল লাইফে আপনি শিখছেনটা কই থেকে? মানুষের কাছ থেকে, এক্সপেরিয়েন্স, রাইট। এক্সপেরিয়েন্স। ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বলেন, লাইফে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে বলেন, ইউ নিড টু মিট অ্যাজ মেনি পিপল অ্যাজ ইউ ক্যান। এই একটা জিনিস আপনার লাইফ বদলায় দিবে। রাইট। আচ্ছা, Thank আমি you. একটু Okay. বলি, Yes, please, আমি একটু please. বলে একটু শেষ করি যে হ্যাঁ, হ্যাঁ। আমি আজকে অনেক এনজয় করলাম। এনজয় করার কারণ আছে যে আমার নিজেকে আজকে হোস্টের জায়গায় গেস্ট মনে হচ্ছে, কারণ একজন হোস্টকে আমরা গেস্ট হিসেবে এনেছি, তিনি প্রপারলি হচ্ছে শোটা কন্টিনিউ করে গেছেন। আপনার কথা বলছি, আদর ভাই। Thank you, thank you. আমার প্রফেশনই হোস্ট, so I don't know what differentiate. এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ইউ আর এ প্রফেশনাল হোস্ট। তো আপনি শোটা যেভাবে চালিয়ে দিয়েছেন, আমার মনে হয় না আমার শেষ প্রশ্নটাও করতে হবে। আপনি অত্যন্ত করতে পারেন, সুন্দর করে চাইলে। শোটা দিয়ে দিয়েছেন অলরেডি। Thank you, thank you, মানে thank থ্যাংক ইউ you. সো মাচ। আপনার থেকে আমি নিজে অনেক কিছু শিখলাম আজকে। আশা I'm করি really হচ্ছে glad. আমার লাইফে অনেক কাজে লাগবে। ব্র্যান্ডিং কি আমি ইনশাআল্লাহ। জানলাম নতুন করে আপনার থেকে। ইনশাআল্লাহ। ব্র্যান্ডিং ইজ রেজাল্ট, রাইট? ব্র্যান্ডিং ইজ রেজাল্ট, আর কিচ্ছু না। আপনি আমার কথা বিশ্বাস না হলে এটা ভেরিফাই করে দেখেন। আমি কনফিডেন্টলি বলতে পারছি, কারণ কি এটা আমাকে অনেক আপনার কথা প্যারা আমার দিয়ে বিশ্বাস একজন করতেই শিখিয়েছে। হবে। বাট ইটস ওয়ার্কিং, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। Oh, ব্র্যান্ড ক্যানভাসে লাইভে এসে আপনার কেমন লাগলো? এইটুকুই। লাইভে এসে খুবই ভালো লাগছে আসলে। মানে আই ফিল লাইক, মানে কিছু মানুষের একটা অরিজিনাল পারপাস থাকে না। হ্যাঁ, বলতে চাই অনেক ইম্প্যাক্ট থাকতে পারে, বা এখানে এইসব আসলে ভাল লাগে যে একটা ইন্টারভিউ নিচ্ছে, জীবনে কিছু একটা করে ফেলছি মনে হয়। কিছু করি না, ইটস জাস্ট দ্য স্টার্ট। কিছু একটা করবো হয়তো আপনাদের দোয়াতে। বাট ওই যে আমার যে একটা ফান্ডামেন্টাল যে ভিশন, যে আই ওয়ান্ট টু রিচ অ্যাজ মেনি পিপল অ্যাজ আই ক্যান। So at one point in my career, if I can reflect back to this conversation or to this meeting, ওইটাই আমার জন্য worth it. And in the meanwhile, এই কন্টেন্টটা যত বছর, মানে যতদিন ইন্টারনেট থাকবে ততদিন আশা করি এই কন্টেন্টটা অ্যাভেলেবল থাকবে। সো ততদিন পর্যন্ত যাতে মানুষজন যারা অ্যাকচুয়ালি কিছু একটা শিখতে চায়, যারা অ্যাকচুয়ালি ব্র্যান্ডিং নিয়ে ইন্টারেস্টেড বা ক্যারিয়ার নিয়ে ইন্টারেস্টেড, তারা যাতে এখান থেকে কিছু একটা শিখতে পারে, ওইটাই হচ্ছিল আমার মেইন উদ্দেশ্য। এন্ড আপনাদের কথা শুনে বোঝা যাচ্ছে যে ওইটার কিছু অংশ আমরা তুলে ধরতে পারছি। সো আই ফিল লাইক যে আজকের আমাদের সেশনটা খুবই প্রোডাক্টিভ ছিল। Yeah. all right, Vass, thank you so much. থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, আজকে অনেক কিছু শিখলাম, যারা অডিয়েন্স তারা অনেক কিছু জানতে পারলো নতুন করে। অ্যান্ড আপনাদের Thank you ব্যস্ত for সময়ের having মাঝেও me. ব্র্যান্ড, থ্যাংক ইউ ভাই। অ্যান্ড আপনাদের ব্যস্ত সময়ের মাঝেও যে ব্র্যান্ড ক্যানভাসকে আপনি সময় দিয়ে আসেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের সেশনটা এখানে শেষ করতে ইচ্ছা হচ্ছিল না, বা শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। অ্যান্ড আশা করছি সামনে কোনো এপিসোডে আপনাকে আবার আমরা পাবো, হয়তো কোনো ইনশাআল্লাহ, শোতে গিয়ে definitely. কোনো শোতে গিয়ে 100%. দেখা হয়ে যেতে পারে। আমার অলরাইট, সো শোতে, if you ever get the information যে আমি কোনো শো করতেছি ভাই, since you guys are connected to me, অবশ্যই just Yeah, drop me definitely. a text or মানে আমার থ্রুতে anyhow, you will find a way to contact me definitely. You will Right. get a free entry to all of my shows. Thank you so much. Thank you. So do Thank you let so me much, know man. কোন টাইমে যদি Yeah, শুরু sure. হয়। Thank you so much. Thank you. Welcome back. যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্র্যান্ড ক্যানভাস প্রেজেন্ট দ্য হাসলার শোয়ে আজকে আমাদের অতিথি হিসেবে ছিলেন আজওয়াদ মুস্তাফিজ আদর ভাইয়া, এবং এপিসোড 8 দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে সেখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ। Take care.